সাজিদুল ভালো আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ম্যাম। সালাম। ভালো আপনি আছেন? ভালো আছেন ম্যাম? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। সাজিদুল, আমরা আপনাদের জন্য তো ৮ মিনিটের মতো ওয়েট করলাম। এখন আমরা করব, শুরু করে দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম, শুরু করলে ঠিক ভালো আছে, হয়। ওকে, থ্যাংক ইউ। এখনই শুরু করছি। আমার স্ক্রিনটা শেয়ার করে আমি শুরু করছি। ওকে, আমি যেটা বলছিলাম যে লাস্ট ক্লাসে আমার মনে হয়েছে যে আপনাদের ম্যাথটা হয়তো একটু বুঝতে প্রবলেম হয়েছে। তো আমি আজকে আবার ম্যাথটা একটু রিভিউ করে তারপর বাকি ৩টা পার্ট যে করার কথা ছিল সেটা করাবো। তো আমি ম্যাথটা আগে ওটা একটু রিভিউ করে নিই, ঠিক আছে? পেজটা আবার একটু ওপেন করছি। জাস্ট ওপেন করা থাকবে, আমি যদি মুখে বুঝিয়ে দিব, তারপরে আপনাদের হয়তো একটু দরকার হতে পারে, এটা থাকলে হয়তো সুবিধা হলো তাই। ওকে, সো আমি লাস্ট ক্লাসের ম্যাথটাকে আবার একটু রিভিউ করছি, ঠিক আছে? আমার মনে হয়েছে যে আপনাদের হয়তো একটু বুঝতে কারো প্রবলেম থেকে থাকতে পারে। সো আমি যদি একটু জিস্ট করে বলি যে আমরা লাস্ট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার শুরু করেছিলাম, ফার্স্ট ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যে চ্যাপ্টারে আমরা যদিও এর আগে কিছু থিওরি কভার করেছি, বাট লাস্ট ক্লাসে আমরা প্রথম ম্যাথ শুরু করেছি। এবং আমাদের এই ম্যাথের আমি আবার একটু রিভিউ করে আসছি। আমরা এই চ্যাপ্টারে আমাদের যে ম্যাথগুলো আমরা করি সেগুলোকে আমরা বলে থাকি ট্রানজেকশন অ্যানালিসিস বা লেনদেন বিশ্লেষণ। বেসিক্যালি এই ট্রানজেকশন অ্যানালিসিস বা লেনদেন বিশ্লেষণ এই চ্যাপ্টারটাতে আমরা যেটা যা করতে চাই সেটা হচ্ছে যে কোনো একটা ট্রানজেকশন বা ইভেন্ট একটা বিজনেস অর্গানাইজেশনে ঘটার পরে আমরা সেই লেনদেনটাকে যদি ভেঙে দেখতে চাই যে সেই লেনদেনটার আসলে কোন কোন অ্যাকাউন্টের উপর ইম্প্যাক্ট ছিল, প্রভাবটা ছিল, দ্যাট ইজ এই লেনদেনের কারণে কোন অ্যাকাউন্টটা বেড়ে গেল বা কোন অ্যাকাউন্ট আমাদের কমে গেল, দ্যাট ইজ অ্যামাউন্টটা বেড়ে গেল কোন অ্যাকাউন্টের, অথবা কোন অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কমে গেল, এমনও হতে পারে দুটো অ্যাকাউন্টের অ্যামাউন্ট বেড়ে যেতে পারে। দ্যাট ইজ আলটিমেটলি আমরা বুঝতে চাচ্ছি এই ট্রানজেকশন অ্যানালিসিস চ্যাপ্টারে আজকে আমরা যে ম্যাথটা নিয়ে কথা বলবো সেটাতে আমরা আসলে বুঝতে চাচ্ছি যে কোনো একটা ট্রানজেকশন বা লেনদেন ঘটার পরে সেই লেনদেনটাকে যদি আমরা ভেঙে দেখতে চাই যে সেই লেনদেনটার কোন কোন অ্যাকাউন্টের উপর ইম্প্যাক্টটা কি ছিল, দ্যাট ইজ কোন অ্যাকাউন্টের উপর সেটার পজিটিভ ইম্প্যাক্ট ছিল, কোন অ্যাকাউন্টের উপর সেটার নেগেটিভ ইম্প্যাক্ট ছিল, সেটা আমরা এই ম্যাথগুলো করে দেখতে চাই। এবং আমরা এই ধরনের ম্যাথগুলোকে বলে থাকি ট্রানজেকশন অ্যানালিসিস ইন টেবুলার ফর্ম। দ্যাট ইজ যেহেতু টেবিল করে আমরা লেনদেনগুলোকে ভেঙে দেখাচ্ছি বা অ্যানালাইজ করে দেখাচ্ছি টেবিল করে, কারণ এই ম্যাথগুলোকে বলে থাকি ট্রানজেকশন অ্যানালিসিস ইন টেবুলার ফর্ম। তো আমি এখানে আরেকটু কথা যেটা বলেছিলাম যে সেটা হচ্ছে এই ম্যাথগুলো করতে গিয়ে আমরা সাধারণত যেটা করি, আমাদের অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন আছে যেটাকে আমরা বলে থাকি অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স সিকিউরিটি, বা এটাকে আমরা আরেকভাবে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিংও বলে থাকি। সেই গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিংটাকে আমরা সাধারণত এই ট্রানজেকশন অ্যানালিসিস ইন টেবুলার ফর্ম করে সাধারণত প্রুফ করে দেখি। দ্যাট ইজ এই ম্যাথটা করে আমরা এক লাস্ট প্রুফ করে দেখব যে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয় কিনা। যদি অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনকে প্রুফ করতে পারলাম। আর যদি সেটা না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ম্যাথে আসলে কোথাও কোনো প্রবলেম রয়ে গেছে। বোঝা গেল? তার মানে আমাদের ম্যাথে কোথাও ভুল রয়ে গেছে। দ্যাট মিনস আমি যেটা বলছিলাম যে এই ম্যাথটা কমপ্লিট করে যখন আপনি সবকিছু সমস্ত অ্যাসেট কলামগুলোকে টোটাল করে সেই অ্যাসেট কলামের টোটাল ইকুয়ালস টু যখন আপনার হয়ে যাবে লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি কলামের টোটাল, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাথটা হয়ে গেছে। বোঝা গেল? তার মানে এই ম্যাথটা আপনার হলো কি হলো না, আপনি কিন্তু ওই ম্যাথটা করে যখন অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি
হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাথটা ঠিক হয়েছে। ওকে, এভাবে আমরা কিন্তু ম্যাথটা শেষে নিজেরাই বুঝে যেতে পারবো যে আমাদের অঙ্কটা হলো কি হলো। এখন এটা ছিল আমাদের বেসিক কিছু কথা। এখানে আরেকটু কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের তো যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা এখানে প্রুফ করতে চাচ্ছি, দ্যাট ইজ অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা আমরা প্রুফ করতে চাচ্ছি। সেখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে আমার ওনার্স ইকুইটি কলামে আমরা বেসিক্যালি দুটো আইটেমকে অ্যাড করব এবং দুটো আইটেমকে মাইনাস করব। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের রুলস, যেটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। দ্যাট ইজ ওনার্স ইকুইটি কলামে আমরা যদি কোনো অঙ্কে, যদি কোনো ট্রানজেকশনে আমরা রেভিনিউ বা ক্যাপিটাল রিলেটেড কোনো আইটেম পেয়ে যাই, সেটাকে আমরা ওনার্স ইকুইটি কলামের সাথে অ্যাড করব, এবং ড্রয়িংস বা এক্সপেন্স নামে যদি কোনো আইটেম পেয়ে যাই সেগুলোকে আমাকে ওনার্স ইকুইটি থেকে ডিডাক্ট করতে হবে। দ্যাট ইজ টোটাল 4টা আইটেমকে আমাদের ওনার্স ইকুইটি কলামের সাথে দেখাতে হয়, এর মধ্যে দুটোকে অ্যাড করে এবং দুটোকে ডিডাক্ট করে। এই কথাটা মাথায় রাখবেন। দ্যাট ইজ আমরা যদি কোনো একটা ট্রানজেকশনে কোনো রেভিনিউ আইটেম পেয়ে যাই তাহলে বুঝতে হবে সেটাকে আমার ওনার্স ইকুইটির সঙ্গে অ্যাড করতে হবে। যদি ক্যাপিটালকে পেয়ে যাই তাহলে অ্যাড করতে হবে। আবার যদি এক্সপেন্স বা ড্রয়িংসকে পেয়ে যাই তাহলে ওনার্স ইকুইটি থেকে মাইনাস করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি কিছু বেসিক কথা বলে দিলাম। ঠিক আছে ম্যাম, ওনার সিকিউরিটির আন্ডারে ম্যাম কয়টা থাকবে বলছেন? 4টা। টোটাল 4টা আইটেমকে আমরা দেখাই, এর মধ্যে দুটোকে অ্যাড করে দুটোকে ডিডাক্ট করে। রেভিনিউ এবং ক্যাপিটাল পেলে সেই দুটোকে আমরা অ্যাড করে দেখাবো ওনার সিকিউরিটির সাথে, এবং ড্রয়িংস এবং এক্সপেন্স পেলে সেই দুটোকে মাইনাস করবো। বুঝে গেল? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমি আমার ম্যাথটাকে আবার হচ্ছে গিয়ে রিভিউ করছি। সো এখানে আমি যদি বলি, প্রথমে আমরা দেখেছিলাম ন্যান্সি ব্যারন নামে একজন কি করছে, ব্যারনস রিপেয়ার শপ নামে একটা রিপেয়ার শপ স্টার্ট করছে। ঠিক আছে, তার মানে যেখানে রিপেয়ার সার্ভিস প্রোভাইড করা হবে এরকম একটা রিপেয়ার শপ তারা স্টার্ট করছে। এরপরে তারা বলেছে এই রিপেয়ার শপটা তারা স্টার্ট করেছিল মে মাসের 1 তারিখে, এবং এরপরে মে মাসের বেশ কিছু ট্রানজেকশন আমাদের দেয়া আছে। এরপর মে মাসের বেশ কিছু ট্রানজেকশন আমাদের দেয়া আছে, যেখানে ফার্স্ট ট্রানজেকশন বলা আছে ইনভেস্টেড 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য রিপেয়ার শপ। খেয়াল করেন, ওরা বলতে চাচ্ছে ওদের যে রিপেয়ার শপটা ওরা স্টার্ট করেছিল, সেই শপটা স্টার্ট করার পরই তারা তাদের বিজনেসে 10,000 টাকা ক্যাশ ইনভেস্ট করেছে। তাহলে একটু খেয়াল করেন, এই ক্যাশ যখন ইনভেস্ট করা হবে বিজনেসে তখন অবশ্যই বিজনেসের ক্যাশের পরিমাণ বেড়ে যাবে। পাশাপাশি যেহেতু এই রিপেয়ার শপটাই হবে তাদের একটা মানে রেগুলার বিজনেস, যে বিজনেস থেকে তাদের কন্টিনিউয়াস বেসিসে আর্নিং আসবে, সেই রেগুলার বিজনেসে আমরা যখন কোনো কিছু ইনভেস্ট করি, আমি বলেছিলাম সেটা তাদের জন্য ক্যাপিটালও হয়ে যায়। তাহলে খেয়াল করেন, যখন আমরা এই রিপেয়ার শপে 10,000 টাকা ক্যাশ ইনভেস্ট করব, সেটা কিন্তু আমার বিজনেসের ক্যাশ এবং ক্যাপিটাল দুটোকেই বাড়িয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন যে আমি কি করলাম, রিপেয়ার শপ বিজনেসে 10,000 টাকা যখন ক্যাশ ইনভেস্ট করলাম, আমার বিজনেসে তখন কিন্তু ক্যাশ এবং ক্যাপিটাল দুটোই বেড়ে যাবে। কারণ প্রথমে আমি যেহেতু ক্যাশ ইনভেস্ট করেছি, বিজনেসের ক্যাশ বেড়ে যাচ্ছে, পাশাপাশি যেহেতু আমি আমার একটা রেগুলার বিজনেসে আমি এই ক্যাশটা ইনভেস্ট করেছি, তার মানে সেটা আমার ক্যাপিটালও হয়ে যাবে। তাহলে দেখেন, ক্যাশ এবং ক্যাপিটাল এই জন্য আমরা দুটোকেই বাড়িয়েছি। নেক্সট বলা হয়েছিল পারচেজড ইকুইপমেন্ট ফর 5,000 ক্যাশ। 5,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট বা মেশিনারি পারচেজ করা হয়েছে। অবশ্যই এটা কিন্তু বিজনেসের জন্য পারচেজ করা হয়েছে, বুঝতে হবে। কারণ কোথাও বলেনি যে এই ইকুইপমেন্টটা ওনার তার পার্সোনাল ইউজের জন্য করেছে। দ্যাট মিনস বুঝতে হবে এটা বিজনেসের প্রয়োজনে এই মেশিনারিটা পারচেজ করা হয়েছে। তাহলে বিজনেসের জন্য যদি ইকুইপমেন্ট বা মেশিনারি পারচেজ করা হয়, অবশ্যই বিজনেসে একটা অ্যাসেট বেড়ে যাবে ইকুইপমেন্ট নামে। এবং যেহেতু এই অ্যাসেটটা ক্যাশ দিয়ে পারচেজ করা হয়েছে, তার মানে এই অ্যাসেটটা পারচেজ করতে গিয়ে বিজনেস থেকে 5,000 টাকা ক্যাশ যেহেতু কমে যাচ্ছে, তাহলে তার অবশ্যই বিজনেস থেকে 5,000 টাকা ক্যাশও কমে যাবে। তার মানে আলটিমেটলি খেয়াল করেন, আমার বিজনেসে কি হলো, ইকুইপমেন্ট নামে একটা অ্যাসেট বেড়ে গেল। দেখেন, অফিস ইকুইপমেন্টের দিকে আমি 5,000 টাকা অ্যাড করলাম, এবং যেহেতু এই অ্যাসেটটা পারচেস করতে গিয়ে আমার বিজনেস থেকে 5,000 টাকা ক্যাশ কমে গেল, তাই ক্যাশ থেকে কিন্তু আবার 5,000 টাকা মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন?
বোঝা গেল বিষয়টা? আমি আমার বিজনেসের জন্য একটা মেশিনারি নামে একটা অ্যাসেট পারচেজ করলাম, সেই অ্যাসেটটা বেড়ে গেল বিজনেসে। পাশাপাশি যেহেতু বিজনেসের ক্যাশ দিয়ে আমি অ্যাসেটটা পারচেজ করেছি, তাই ক্যাশ থেকেও মাইনাস হয়ে গেল 3,500 টাকা। জি ক্লিয়ার? ম্যাম। বোঝা গেছে এবার? নেক্সট, পেইড 400 ক্যাশ ফর মে অফিস রেন্ট। খেয়াল করেন, আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে যখন এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে যদি আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য কোনো ধরনের খরচ করি, সেটা আমাদের জন্য এক্সপেন্স হয়ে যায়। খেয়াল করেন, এখানে কিন্তু আমরা বলেছিলাম প্রথমেই যে শুধুমাত্র মে মাসের জন্য এখানে আমার ট্রানজেকশন গুলো দেওয়া হয়েছে। মে মাসের জন্য আমরা দ্যাট ইজ আমরা মে মাসের জন্য আমরা কিন্তু স্টেটমেন্টটা তৈরি করছি, যে ট্রানজেকশন অ্যানালিসিসটা করছি সেটা মে মাসের জন্য। তাহলে খেয়াল করেন, আমার অ্যাকাউন্টিং পিরিয়ড কিন্তু মে মাস, এবং সেই মে মাসের জন্যই রেন্ট এক্সপেন্সটা পে করা হয়েছে। তাহলে অবশ্যই এটা এক্সপেন্স, আমরা বুঝতে পারছি? হ্যালো, ঠিক আছে? ম্যাম তো যেহেতু এটা এক্সপেন্স, তাই আমরা কি করব, ওনার সিকিউরিটি থেকে মাইনাস করব। এবং যেহেতু এটা আমরা ক্যাশে পে করে দিয়েছি, এই যে পেইড কথাটার মানে হচ্ছে ক্যাশে পে করে দিয়েছি, তাই আমরা ক্যাশ থেকেও মাইনাস করলাম। বোঝা গেল? জি ম্যাম। জি ঠিক ম্যাম। আছে, ওকে। ম্যাম আমার নেট চলে গেছে তো ম্যাম, আমার এমবিও নাই বেশি, কল কেটে যেতে পারে। আচ্ছা, চলে গেলে আর কি করবেন, তখন রেকর্ডিংটা দেখে নেবেন। ঠিক জি আছে, ম্যাম। আচ্ছা ঠিক আছে। এরপর বলা হয়েছে পেইড 500 ক্যাশ ফর সাপ্লাইজ। 500 টাকা সাপ্লাইজ এর জন্য পে করা হয়েছে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে সাপ্লাইজ কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা অ্যাসেট। তাহলে যেহেতু তারা সাপ্লাইজ পারচেজ করেছে, অবশ্যই সাপ্লাইজ নামে অ্যাসেট বেড়ে যাবে। এবং এই সাপ্লাইজটা তারা কিন্তু ক্যাশ দিয়ে পারচেজ করেছে, তাহলে অবশ্যই এই সাপ্লাইজ নামে অ্যাসেট বাড়ার সাথে সাথে বিজনেস থেকে ক্যাশ 500 টাকা কমে যাবে। তাই ক্যাশ থেকে 500 টাকা আমরা মাইনাস করে দিলাম। বোঝা গেল? ঠিক জি আছে, ম্যাম। ঠিক আছে। সো এরপরে নেক্সট আমাদের জার্নালটা ট্রানজেকশনটা ছিল যে আমরা বিকন নিউজ নামে একটা পত্রিকায় আমাদের বিজনেসটা সম্পর্কে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। তো ওরা বিজ্ঞাপন দিতে বলেছিলাম এবং ওরা বিজ্ঞাপনটা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা টাকাটা পরিশোধ করিনি, এটা বাকি রয়ে গেছে, বকেয়া রয়ে গেছে। ওকে, সো আমার ম্যাম একটা কথা বলবো ম্যাম? হ্যাঁ অবশ্যই। ম্যাম আসলে ম্যাম যে ওই দিন যে বুঝাইছিলেন এগুলি তো হ্যাঁ। ম্যাম বুঝাইছিলেন, তো আরেকটা ম্যাথ করার সময় যদি এই জিনিসগুলি বুঝাতেন তাহলে ম্যাম বেশি ভালো হতো। এখন যদি ম্যাম পরের পার্টটা বুঝাতেন তাহলে তো মানে সময় পাওয়া যেত বেশি। না না, সময় এখন কিন্তু কথা হচ্ছে আমার যে সুকান্ত মনে হচ্ছে যে কেউ কেউ ওটা বোঝে নাই, এই জন্য আমি একটু আর 5 মিনিটের মধ্যে এটা শেষ করে দিব। ঠিক আছে, এই কারণে আমাকে বোঝাতে হচ্ছে, কারণ ধরেন আমি বুঝতে পারছি যে আপনি বুঝে গিয়েছিলেন, কিন্তু অন্য কেউ কেউ তো আছে যারা হয়তো এটুকু ভালো বোঝে নাই, তো তাদের জন্য আমি রিপিটটা করছি। ঠিক আছে সুকান্ত, আমি আর 5 মিনিট নিব, আমার শেষ হয়ে যাবে। ওকে, কারণ প্রথম ম্যাথটাই যদি ভালো করে না বুঝি, আমি একটা ম্যাথকে আমি না ভালো করে বুঝিয়ে কিভাবে আমি নেক্সট ম্যাথে যাই বলেন? এই যে আমার আর 5 মিনিটও লাগবে না হয়তো। এরপর আমরা কি বললাম, তাহলে আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা হয়েছে কিন্তু অন অ্যাকাউন্টে। তার মানে আমি বলেছিলাম যে সাধারণত যদি কোনো অ্যামাউন্ট অ্যাডভান্স পে করা হয়েছে এরকম কিছু বলা না হয়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ডটুকু আছে সেই পিরিয়ডটুকুর জন্যই খরচটা হয়েছে। তার মানে এই অ্যাডভার্টাইজিং কস্ট যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটাকে আমরা ধরে নিব যে মে মাসের জন্য এই বিজ্ঞাপন খরচটা হয়েছে। এবং যেহেতু আমার এটা মে মাসের জন্য হয়েছে, সেটা আমার একটা এক্সপেন্স, তাই ওনার সিকিউরিটি থেকে মাইনাস করলাম। এবং যেহেতু এটা বাকি আছে, তাই অ্যাকাউন্টস পেয়েবল আমরা অ্যাড করে ফেললাম। এবার নেক্সট বলা হয়েছে রিসিভ 5,100 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর রিপেয়ার সার্ভিস। রিপেয়ার সার্ভিস থেকে ক্যাশ রিসিভ করা হয়েছে। তো যেহেতু ক্যাশ রিসিভ করেছি, ক্যাশ বেড়ে যাবে। এবং এই রিপেয়ার সার্ভিস প্রোভাইড করে যেহেতু আমার রেগুলার বেসিসে আর্নিংটা আসে, এটা কিন্তু আমার রেভিনিউ, তাই আমাদের ওনার সিকিউরিটির সাথে রিপেয়ার সার্ভিস রেভিনিউ নামে আমরা অ্যাড করলাম। নেক্সট, উইথড্র 1,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজের জন্য 1,000 টাকা ক্যাশ উইথড্র করা হয়েছে। তাহলে আমার বিজনেস থেকে একদিকে ক্যাশ কমে যাবে, এবং আমরা বলেছিলাম যে ড্রয়িংস যদি আমরা পাই, দ্যাট ইজ ওনার যদি তার পার্সোনাল ইউজের জন্য কোনো কিছু উইথড্র করে, তাহলে কিন্তু আমরা ওনার সিকিউরিটি থেকেও আমাদের মাইনাস করার কথা। সো আমরা ওনার সিকিউরিটি থেকে একবার মাইনাস করলাম এবং ক্যাশ থেকেও আরেকবার মাইনাস করে ফেললাম। এবার নেক্সট হচ্ছে বলা হচ্ছে এমপ্লয়ীদেরকে পার্ট টাইম স্যালারি পে করা হয়েছে। আবার আমি একই কথাই বলবো যে যখনই আমার কোনো এক্সপেন্স নিয়ে বলা হবে, কোনো অ্যাডভান্স পেমেন্টের কথা না বলা হলেই ধরে নিব যে আমরা ওই মে মাসের জন্য পে করেছি, সেটা আমাদের এক্সপেন্স, তাই ওনার সিকিউরিটি থেকে এমপ্লয়ি স্যালারি এক্সপেন্স নামে মাইনাস করলাম। এবং যেহেতু এটা ক্যাশে পে করা হয়েছে, অবশ্যই ক্যাশ থেকেও মাইনাস করে দিলাম।
এবং নেক্সট আবার সেই ইউটিলিটি বিল নিয়ে কথা বলা হয়েছে, এটাকেও আমরা একইভাবে এক্সপেন্স হিসেবে ওনার সিকিউরিটি থেকে মাইনাস করলাম এবং ক্যাশ থেকে মাইনাস করলাম। এবং 10 নাম্বার ট্রানজ্যাকশনে যেটা বলা হচ্ছিল যে আমরা কাস্টমারকে অন অ্যাকাউন্টে সার্ভিস দিয়েছি, দ্যাট ইজ কাস্টমারকে আমি সার্ভিস দিয়ে দিয়েছি, তার মানে আমার রেভিনিউ আর্ন হয়ে গিয়েছে, তাই আমরা ওনার সিকিউরিটির সাথে রেভিনিউ নামে অ্যাড করেছি ঠিকই, কিন্তু রেভিনিউ নামে অ্যাড করেছি ঠিক আছে, কিন্তু এই টাকাটা আমরা ক্যাশে পাইনি, তার মানে ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে পাবো যে টাকাটা আমার বাকি রয়ে গেছে, তাই আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে অ্যাড করেছিলাম। সো আর এরপরে লাস্ট যে ট্রানজ্যাকশনটা আমরা পেয়েছিলাম, বলা হয়েছিল এই 50 টাকা আমরা অন অ্যাকাউন্টে, সেখান থেকে 120 টাকা এখন আমরা ক্যাশ রিসিভ করেছি। সো আমরা ক্যাশকে অ্যাড করবো 120 টাকা এবং অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারকে মাইনাস করে দিব 120 টাকা। দ্যাট ইজ আমি যখন 120 টাকা ক্যাশ রিসিভ করলাম তখন কিন্তু আমার ইয়েটা দ্যাট ইজ দেনাদার বা রিসিভেবল 120 টাকা কমে গেল। এভাবে আমরা সমস্ত ট্রানজেকশন রেকর্ড করার পর আমরা কি করব, চারটা অ্যাসেট কলামকে টোটাল করব, করে আমরা পাবো 12,310 টাকা এবং লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি কলামকেও টোটাল করে পেয়েছি 12,310 টাকা। সো আলটিমেটলি আমাদের কিন্তু কি হয়ে যাবে, এই ট্রানজেকশনের পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে সমস্ত ক্যালকুলেশনের পর আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। দ্যাট ইজ আমরা অ্যাকাউন্টিং কোয়েশ্চেনকে প্রুফ করতে পারলাম, ভেরিফাই করতে পারলাম যে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয়। বোঝা গেল ম্যাম? লাস্টেরটা আরেকবার বললে ভালো হতো কোনটা ম্যাম। কোনটা 11 নাম্বারটা। আচ্ছা বলছি এবার 11 নম্বরে আমি বলেছি যে 10 নাম্বার ট্রানজেকশনে তো বলা হয়েছিল যে কাস্টমারদের কাছে অন অ্যাকাউন্টে সেল করা হয়েছে 750 টাকার, 750 টাকার। এখন 11 তারিখে বলা হয়েছে, তার মানে আমি তখন কি করেছিলাম, রেভিনিউকে একদিকে বাড়িয়েছিলাম আরেকদিকে দেনাদারকে বাড়িয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে সেই দেনাদারের মধ্য থেকে, দেনাদারের যে অ্যামাউন্টটা ছিল তার মধ্যে থেকে 120 টাকা আমরা এখন রিসিভ করেছি ক্যাশ, তাহলে আমার ক্যাশ বেড়ে যাবে এবং অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে। ক্যাশ বেড়ে যাবে একদিকে, অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে আরেকদিকে 120 টাকা। ঠিক আছে, এবার কি বোঝা গেল? ক্যাশ যেহেতু আমি রিসিভ করছি তার কাছ থেকে, তাহলে ক্যাশটা আমার বেড়ে যাবে বলে আমি ক্যাশকে অ্যাড করছি, এবং যেহেতু আমার ক্যাশটা যখনই আমি রিসিভ করছি তখন আমার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের পরিমাণটা কমে যাবে, তাই আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারকে কমিয়ে ফেললাম 120 টাকা। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, তো এর সাথে সাথে আমাদের কিন্তু এই অঙ্কটা আমাদের দেখা শেষ। ঠিক আছে, এবার আমি যেটা করব, আমাদের বাকি যে পার্টগুলো নিয়ে কথা বলার কথা ছিল আমরা এখন সেই পার্টগুলো নিয়ে কথা বলবো। খেয়াল করেন, এরপরে আমাদেরকে সাধারণত আরো 3টা ছোট ছোট স্টেটমেন্ট করতে বলা হয়। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং থার্ড হচ্ছে ব্যালেন্স শিট। এই 3টা স্টেটমেন্ট সাধারণত আমাদের করতে বলা হয়। ওকে, তো এখন দেখেন, আমরা যদি খেয়াল করি, আমি একটু প্রথমেই বলে নিব ইনকাম স্টেটমেন্ট মানে কি। মনে রাখতে হবে, ইনকাম স্টেটমেন্ট ইজ দ্যাট স্টেটমেন্ট which shows the operating results of an organization। তার মানে ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আমার সেই স্টেটমেন্ট যেটা আমার অর্গানাইজেশনের অপারেটিং রেজাল্টকে রিপ্রেজেন্ট করবে। তার মানে আমার বিজনেসে কি প্রফিট হলো না লস হলো সেটা আমি আসলে ইনকাম স্টেটমেন্ট করে দেখতে চাই। এখন খেয়াল করেন, যখন আমরা এই অপারেটিং রেজাল্টটা বা আমার প্রফিট বা লসটা আমি বের করতে চাইবো, সবসময় সেটা বের করার ওয়েটা হচ্ছে আমার রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো মাইনাস করা। সো খেয়াল করেন, আমরা যদি আমাদের এর লাস্ট যে ইয়েটা ছিল সেটা যদি আমি একটু চেক করি, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আমার দুটো রেভিনিউ আইটেম ছিল, একটা 5,100 টাকা রিপেয়ার সার্ভিস রেভিনিউ, আবার দেখেন আরেকটা রেভিনিউ হচ্ছে 750 টাকা। দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন দুটো রেভিনিউ? আমি কিন্তু এই জন্য এগুলোকে আমি ক্লোজ করে দিই যে আপনাদেরকে আমি বোঝাবো। এবং দেখেন আমি পেলাম দুটো রেভিনিউ এবং এক্সপেন্স কটা, অফিস রেন্ট এক্সপেন্স একটা এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এরপর হচ্ছে আমার এমপ্লয়ি স্যালারি এক্সপেন্স বা স্যালারি এক্সপেন্স এবং লাস্ট হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। তার মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের 4টা এক্সপেন্স এবং দুটো রেভিনিউ আইটেম পেয়েছি। এখন প্রথমেই আমাদের কাজ হবে দুটো রেভিনিউ আইটেমকে বসিয়ে দেওয়া। দেখেন আমি রিপেয়ার সার্ভিস রেভিনিউ নামে দুটো অ্যামাউন্টকে বসিয়ে অ্যাড করেছি এবং অ্যামাউন্ট পেয়েছি 5,850 টাকা, যেখান থেকে আমি 4টা এক্সপেন্স আইটেম পেয়েছিলাম, অফিস রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। এই 4টা এক্সপেন্সকে টোটাল করে আমি আমার টোটাল রেভিনিউ থেকে যখন বাদ দিয়ে দিব তখনই কিন্তু আমি পেয়ে যাব নেট ইনকাম বা নেট লস।
সো যেহেতু এখানে আমাদের রেভিনিউটা এক্সপেন্স থেকে বেশি ছিল, তাই আমরা কিন্তু এখানে নেট ইনকাম পেয়েছি 3060 টাকা। বুঝতে পারলাম? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে? এইটাই হচ্ছে, এটাকেই আমরা বলে থাকি ইনকাম স্টেটমেন্ট। আমরা যে আপনাদেরকে যখন আমি থিওরিটিক্যালি পড়িয়েছিলাম, বলেছিলাম যে কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে আপনি যখন ডিসিশন নিতে চাইবেন, সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ইনকাম স্টেটমেন্টটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট ইজ এই ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট দেখে আমরা আসলে বুঝতে পারি কোন অর্গানাইজেশনকে আমার ধরেন ফর এক্সাম্পল আমি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছি, কোনো একটা কোম্পানিকে লোন দিতে চাচ্ছি, তখন কিন্তু আমাদের অনেক বড় একটা ক্রাইটেরিয়া থাকে এটা, যে ওই কোম্পানি লাস্ট 5 to 10 ইয়ার্স ধরে তারা কি প্রতি বছর প্রফিট করছে কিনা। সো আমরা এই যে দেখেন কিভাবে আমরা প্রফিটটা বের করলাম, দেখতে পাচ্ছি এখানে 3060 টাকা আমরা প্রফিটটা ক্যালকুলেট করলাম। এভাবে আমরা যদি বুঝতে পারি যে একটা অর্গানাইজেশন লাস্ট 5 to 10 ইয়ার্স প্রফিট আর্ন করেছে, তখন কিন্তু আমরা তার ব্যাপারে একটা পজিটিভ ডিসিশন নেওয়ার কথা চিন্তা করতে পারবো। বাট আমি যদি দেখতে পাই যে এখানে প্রফিট না হয়ে লস হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমার সেই অর্গানাইজেশনের ব্যাপারে পজিটিভ ডিসিশন নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, বোঝা গেল? সেইভাবে কিন্তু একটা অর্গানাইজেশনের অপারেটিং রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ওই অর্গানাইজেশনের ব্যাপারে অনেক সময় অনেক ডিসিশন নিয়ে থাকি। দ্যাট ইজ ওই কোম্পানিতে আমার ইনভেস্ট করা উচিত হবে কিনা, ওই কোম্পানিকে আমাদের লোন দেওয়া উচিত হবে কিনা। কারণ কেউ যদি প্রফিট আর্ন করে তাহলেই তার পক্ষে কিন্তু লোনের অ্যামাউন্ট ইনস্টলমেন্ট হিসেবে পে করা সম্ভব হবে, বা ওই কোম্পানির শেয়ারের প্রাইস বেড়ে যাবে। আর যদি আমার ওই কোম্পানিটা একটি লুজিং বিজনেস হয়, লুজিং কনসার্ন হয়, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা ওই কোম্পানির ব্যাপারে পজিটিভ ডিসিশন নেওয়াটা আমাদের উচিত হবে না। সো এই কারণে আমাদের ইনকাম স্টেটমেন্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ হেল্প করে। নেক্সট হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা সাধারণত কি দেখাই, এখানে হচ্ছে আমরা দেখাই যে কোনো একটা পার্টিকুলার পিরিয়ড শেষে, যেমন আমরা এখানে মে মাসের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করছিলাম, তো আমরা এখানে আসলে দেখাতে চাচ্ছি যে মে মাসের শেষে আমার ওনার সিকিউরিটি বা ক্যাপিটালের অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে। কারণ আমরা যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে স্টার্ট করেছিলাম। এরপরে মনে রাখবেন এই ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা কিন্তু যে আইটেমগুলোকে কনসিডার করি সেটা হচ্ছে এই প্রথমে আমরা যদি আমাদের কোনো বিগিনিং ক্যাপিটাল থাকে বিজনেসে, সেটাকে আমরা বসাই। এরপর যদি কোনো প্রফিট থাকে সেটাকে আমরা অ্যাড করি, যদি নেট লস হয় তাহলে সেটাকে ডিডাক্ট করি। পাশাপাশি আরো দুইটা আইটেমকে আমাদের কনসিডার করতে হয়, সেটা হচ্ছে যদি আমাদের কোনো এডিশনাল ক্যাপিটাল থাকে সেটা আমরা অ্যাড করব, এবং যদি আমাদের কোনো ড্রয়িংস থাকে সেটাকে আমরা মাইনাস করব। এই খেয়াল করেন, আবার একটু যদি বলি, প্রথমে আমরা বিগিনিং ক্যাপিটালকে বসাবো, এরপর যদি কোনো এডিশনাল ক্যাপিটাল থাকে সেটাকে অ্যাড করে ফেলবো, এরপর যদি আমাদের কোনো প্রফিট থাকে সেটাকে অ্যাড করব, যদি প্রফিট না হয়ে লস হয় সেটাকে ডিডাক্ট করব, এবং যদি কোনো ড্রয়িংস থাকে সেটাকে আমরা মাইনাস করব। এই 5টা আইটেমের মধ্যে থেকে আপনার কোয়েশ্চেনে আপনি যে আইটেমটা পাবেন আপনি সেগুলোকে কনসিডার করবেন। যেমন দেখেন, এই অঙ্কে আমাদের এডিশনাল কোনো ক্যাপিটাল ছিল না, তাই আমি দেখাতে পারিনি। বাট এই অঙ্কে আমাদের প্রফিট হয়েছে, তাই আমি নেট প্রফিট হিসেবে 3060 টাকাকে অ্যাড করেছি। আর আমাদের এই অঙ্কে ড্রয়িংস, যেহেতু প্রফিট হয়েছে তাই লস হয়নি, তাই আমি লসকে দেখাতে পারিনি। এবং অ্যাট লাস্ট আমাদের ড্রয়িংস নামে একটা অ্যামাউন্ট পেয়েছিলাম আমরা 1000 টাকার, সো সেটাকে আমরা মাইনাস করেছি। আলটিমেটলি আমরা এর সাথে টোটাল ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা টোটাল 5টা আইটেমকে পেতে পারি। সো এই 5টার মধ্যে থেকে আপনি আপনার কোয়েশ্চেনে যে আইটেমগুলো পাবেন সেগুলোকে অ্যাড ডিডাক্ট করে আলটিমেটলি এই যে আমাদের 12,060 টাকা পেলাম, সেটা মানে হচ্ছে আমার মে মাসের শেষে ওনারের ক্যাপিটাল দাঁড়ালো 12,060 টাকা। বাট ওরা কিন্তু মাসের শুরুতে ক্যাপিটাল ইনভেস্ট করেছিল 10,000 টাকা, বাট মে মাসের শেষে গিয়ে সেটা কিন্তু দাঁড়িয়ে গেল 12,060 টাকা। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, এবার আমরা লাস্ট দেখাবো আমাদের ব্যালেন্স শিটকে। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেটমেন্ট। ম্যাম আমাদের কি এভাবে ঘর করে করতে হবে? হ্যাঁ, এভাবে ঘর করে করতে হবে, কারণ আমি আপনাদের বলেছি না যে আমরা কাম্পিয়ার ম্যাথ গুলো এভাবে ঘর করেই করি। ঠিক আছে, ম্যাম উপরে ওগুলো কি? এটা লিখেছি বিএস মানে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ঠিক আছে। ওই যে আমি বলেছিলাম না আমাদের 4টা ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা, ইনকাম স্টেটমেন্ট, জি ম্যাম। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, সো আমি একটু সংক্ষেপে লিখেছিলাম, প্রয়োজন আমরা নেক্সট ম্যাথটা যখন করবো এগুলো আরো ডিটেইল লিখে দিব। ঠিক আছে, ওকে ম্যাম। এবং ওয়ার্ড ফাইলেও আমরা করবো।
নেক্সট আমরা যে ম্যাথটা করবো সেটাই আমরা ওয়ার্ড ফাইলে করবো। ম্যাম আমরা কিভাবে শর্টকাট ইউজ করতে পারবো উপরে? হ্যাঁ করতে পারেন, করতে পারেন, করতে পারেন। আচ্ছা, এবার তাহলে দেখেন লাস্ট আমরা ব্যালেন্স শিট করব। সো ব্যালেন্স শিট কাকে বলছি? ব্যালেন্স শিট ইজ আ স্টেটমেন্ট হুইচ শোজ অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল পজিশন অফ অ্যান অর্গানাইজেশন। তার মানে দেখেন ব্যালেন্স শিটটা হচ্ছে আমার সেই স্টেটমেন্ট যেটা অর্গানাইজেশনের টোটাল অ্যাসেট গুলোকে রিপ্রেজেন্ট করবে। দেখেন আমরা এই অঙ্কটি কিন্তু টেবুলার অ্যানালিসিস করে দেখেছিলাম, যদি আবার একটু চেক করি আমাদের টেবুলার অ্যানালিসিসটা দেখেন এখানে আমরা 4টা অ্যাসেট অ্যাকাউন্ট পেয়েছিলাম, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, অফিস ইকুইপমেন্ট, এবং লায়াবিলিটির দিকে একটাই লায়াবিলিটি পেয়েছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে আসছি যে কোত্থেকে আমাদের, এবং খেয়াল করবেন আমি যখন আমার ব্যালেন্স শিটে যে অ্যামাউন্ট গুলো বসাবো, ক্যাশের পাশে যে অ্যামাউন্ট গুলো বা অ্যাকাউন্টস রিসিভেবলের পাশে অ্যামাউন্ট গুলো বসাবো সেটা কিন্তু আমার সেই টেবুলার ফর্ম থেকেই আসবে। দেখতে পাচ্ছেন টেবুলার ফর্মে আমি যে অ্যামাউন্ট গুলো পাচ্ছি সেই অ্যামাউন্ট গুলোই কিন্তু আমি দেখেন 6180, 630, 500, 5000। দেখেন আমি এখন দেখাবো ব্যালেন্স শিটে আমরা কিন্তু ঠিক সেই অ্যামাউন্ট গুলোই বসিয়েছি। দ্যাট মিনস আমরা যখন যে টেবুলার ফর্মটা করেছি সেখান থেকে লাস্ট অ্যামাউন্ট গুলো নিয়েই আমরা এখানে বসিয়েছি, এবং লায়াবিলিটির দিকেই আমার অ্যাকাউন্টস পেয়েবলের একটাই অ্যামাউন্ট ছিল 250 টাকা, এবং ওনার সিকিউরিটি এই অ্যামাউন্টটা পেয়েছি কিন্তু আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে, আমি এর আগে যে স্টেটমেন্টটা নিয়ে কথা বললাম, ঠিক আছে? দেখেন সেই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট থেকে লাস্ট যে অ্যামাউন্টটা পেয়েছিলাম সেটাকে আমরা বসিয়ে আলটিমেটলি আমরা যেহেতু বলেছি অ্যাসেট ইকুয়ালস টু হবে লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, তাই অ্যাসেট গুলোকে একদিকে রেখে আমি টোটাল করে দেখলাম যে আমার অ্যামাউন্টটা কত এলো, এবং লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটিকে একসঙ্গে রেখে একদিকে রেখে অ্যাড করে আমরা দেখলাম যে সেই অ্যাকাউন্টে ইকুয়েশনে যে আমরা বলেছিলাম যে অ্যাসেট ইকুয়ালস টু হবে লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, সেটাই কিন্তু আমরা আবার প্রুফ করে দেখলাম। দেখতে পাচ্ছেন? তার মানে ব্যালেন্স শিটে এসেও কিন্তু আমরা সেই অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এটাই কিন্তু আবার প্রুফ করে দেখছি। সবসময় আমরা সেটাই করব, ওকে? এবং যখন আপনার ব্যালেন্স শিটে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয়ে গেল তখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনার ব্যালেন্স শিটটা হয়ে গেছে। বোঝা গেল? মিশু, হ্যালো মিশু, আজকে এত লেট কেন আপনার? ম্যাম আমি তো ফার্স্ট থেকেই আছি। সরি নিশু, আপনাকে বলি না, আমি মিশুকে বলছি, মিশুই মাত্র জয়েন করেছে। আইরিন, জি ম্যাডাম। এত লেট কেন আপনার? আমাদের তো ক্লাস অনেকটা শেষই হয়ে গেল। ম্যাম আমি গোসলে ছিলাম তো। তো এখন কেন গোসলে গিয়েছি? আমরা ক্লাসটা শেষ করার আগে কিংবা শেষ ম্যাডাম করার আমি ভাবছি তাড়াতাড়ি এসে পড়বো, আস্তে আস্তে দেখে গেছি। এটা কোনো কথা? এটা কি কোনো কথা হলো? এতক্ষণ পরে আপনি আমাদের মোটামুটি একটা ম্যাথ পুরো শেষ হয়ে গেল, আপনি এখন মাত্র জয়েন করলেন। আচ্ছা এখন আমাকে বলেন, আমাদের কিন্তু একটা ম্যাথ পুরোটা দেখানো হয়ে গেল, এবার আমরা কি 2-4 মিনিট ব্রেক নিয়ে তারপর আরেকটা ম্যাচ শুরু করি? জি ম্যাম একটু নামাজ পড়ে আসি ম্যাম। জি ম্যাম। আপনারা 5 মিনিটের জন্য নামাজ পড়তে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসেন সাজিদুল। ওকে আর অন্য ম্যাম। কেউ যদি চান তারা নামাজ পড়ে চলে আসতে পারেন, আমি জাস্ট 2-3 মিনিট ব্রেক দিচ্ছি, ঠিক আছে? হায়েস্ট হচ্ছে 5 মিনিট আমি ওয়েট করতে পারি, আপনারা নামাজটা পড়ে আসেন, এরপর আমরা নেক্সট ম্যাথটা Okay, শুরু ma'am. করব। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ম্যাথটা শুরু করছি। ইনভেস্ট করব, তাহলে আমার বিজনেসে কি হয় এটা কি আপনারা বলবেন, নাকি এই ম্যাথটা আমি বোঝানোর পরে নেক্সট আপনাদেরকে কোয়েশ্চেন করব? কি করলে ভালো হয় বলেন তো? ম্যাম হ্যালো, বোঝানোর পরে মানে আমি আগে বোঝাবো? ম্যাম বুঝাই জি দিন। ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমি যেটা বলছিলাম যে যেহেতু আমার বলা হচ্ছে যে মার্ক মানে ওনার 10,000 টাকা তার বিজনেসে ইনভেস্ট করছে, তার মানে কি তার ডেলিভারি বিজনেসে ইনভেস্ট করছে, তাহলে অবশ্যই সে ডেলিভারি বিজনেসে ক্যাশ 10,000 টাকা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ক্যাশ বেড়েছে 10,000 টাকা, এবং ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল বেড়েছে 10,000 টাকা। দেখতে পাচ্ছেন ক্যাশ এবং ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল দুটোই বেড়ে গেল তার বিজনেসে 10,000 টাকা। ফার্স্ট ট্রানজেকশনের জন্য আমরা বুঝতে পারলাম যে এই দুটো অ্যাকাউন্টই আমার বেড়ে গেল 10,000 টাকা করে। বোঝা গিয়েছে? জি। ওকে, বোঝা গেল? হ্যাঁ মারামারি বলেন তো। আচ্ছা আমি বলেছি যে
মার্ক মিলার কি করেছে, তার একটা ডেলিভারি বিজনেস স্টার্ট করলো এবং সেই বিজনেসটা স্টার্ট করে সে কি করেছে 10,000 টাকা বিজনেসে ক্যাশ ইনভেস্ট করেছে। তাহলে যদি সে বিজনেসে ক্যাশ ইনভেস্ট করে, বিজনেসের ক্যাশ এবং ক্যাপিটাল দুটোই বেড়ে যায়। কিভাবে? আমরা প্রথমে বলেছি যেহেতু বিজনেসে ক্যাশ ইনভেস্ট করেছে তাহলে অবশ্যই বিজনেসে ক্যাশ বাড়বে, এবং পাশাপাশি যেহেতু এটাই তার রেগুলার বিজনেস, কন্টিনিউয়াস বেসিসে এই বিজনেস থেকেই তার আর্নিংটা আসবে, সেই রেগুলার বিজনেসে সে যেহেতু ইনভেস্ট করেছে সেহেতু সেটা সেই অ্যামাউন্টটা তার জন্য ক্যাপিটালও হয়ে যাবে। তাই আমরা বলছি যে যখন সে বিজনেসে 10,000 টাকা ক্যাশ ইনভেস্ট করছে তখন তার বিজনেসে ক্যাশ এবং ক্যাপিটাল দুটোই কিন্তু বেড়ে যাচ্ছে 10,000 টাকা। বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে। ক্যাশ যেহেতু ইনভেস্ট করেছে বিজনেসের ক্যাশ বেড়েছে, আর যেহেতু সেটা তার রেগুলার বিজনেসে ইনভেস্ট করেছে সেটা তার ক্যাপিটালও হয়ে গেল, ক্যাশের পাশাপাশি তার ক্যাপিটালকেও বাড়িয়ে দিল। ওকে, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে purchased a used van for deliveries for 12,000 টাকা, Mark paid 2,000 cash and for the remaining amount signed a note payable. তার মানে তো অর্ধেক হাইড হয়ে গেছে ম্যাম, আচ্ছা। চারটার জন্য। আচ্ছা, এই যে দেখেন, এই যে purchased a used van for deliveries for 12,000, Mark paid 2,000 cash and signed a note payable for the remaining balance. তার মানে ওরা মার্ক মিলার কি করেছে, তার বিজনেসের জন্য একটা ইউজড ভ্যান পারচেজ করেছে। কারণ আমরা জানি এই কুরিয়ার গুলো বা এই ধরনের কোনো ডেলিভারি সার্ভিস প্রোভাইড করতে গেলে আমাদের কিন্তু ভ্যান দরকার হয়। আমরা দেখি মাঝে মধ্যে এসে পরিবহন বা বিভিন্ন পরিবহনের বিভিন্ন কাভার্ড ভ্যান নিয়ে করে কিন্তু তাদের বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেল করা হয় বা ডেলিভার করা হয়। সেরকম একটা ইউজড ভ্যান তারা পারচেজ করেছে ডেলিভারি পারপাসে। কত টাকা দিয়ে? 12,000 টাকা দিয়ে এটা পারচেজ করেছে, যার মধ্যে 2,000 টাকা তারা ক্যাশে পে করেছে এবং বাকি অ্যামাউন্টের জন্য তারা একটা নোট পেয়েবল সাইন করেছে। দেখেন, সাইন্ড এ নোট পেয়েবল ফর দ্য রিমেইনিং ব্যালেন্স। তাহলে ঘটনাটা বোঝার চেষ্টা করেন কি হয়েছে। বিজনেসে 12,000 টাকার ডেলিভারি ভ্যান নামে একটা অ্যাসেট পারচেজ করা হলো, ঠিক আছে। মার্ক মিলার তার বিজনেসের জন্য 12,000 টাকা দিয়ে একটা ডেলিভারি ভ্যান পারচেজ করলো। সো 12,000 টাকার একটা ডেলিভারি ভ্যান নামে একটা অ্যাসেট বেড়ে গেল। এরপর কি বলা হলো যে এই 12,000 টাকার ডেলিভারি ভ্যানটা পারচেজ করতে গিয়ে তারা কি করেছে 2,000 টাকা ক্যাশ পে করেছে এবং বাকি অ্যামাউন্টের জন্য নোট সাইন করেছে। তাহলে এখানে একটু সলিউশনের দিকে তাকান। যেহেতু আমার 12,000 টাকার একটা অ্যাসেট বেড়ে গেল ডেলিভারি ভ্যান নামে, আমরা ডেলিভারি ভ্যান নামে 12,000 টাকাকে অ্যাড করলাম। এরপর যেহেতু এর মধ্যে থেকে শুধুমাত্র 2,000 টাকা ক্যাশে পে করা হয়েছে, তাই ক্যাশ থেকে মাইনাস করলাম 2,000 এবং বাকি অ্যামাউন্টের জন্য তারা নোট পেয়েবল নামে একটা লাইবিলিটিতে সাইন করেছে, ঠিক আছে। তাহলে নোট পেয়েবলে 10,000 টাকা অ্যাড করে দিলাম। দেখতে পেলেন? জি ম্যাম। বোঝা গেছে? তার মানে এখানে কি হলো, ডেলিভারি ভ্যান নামে একটা অ্যাসেট বেড়ে গেল, ক্যাশ নামে 2,000 টাকা অ্যাসেট কমে গেল এবং নোট পেয়েবল নামে একটা লাইবিলিটি 10,000 টাকা বেড়ে গেল। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি নেক্সট ট্রানজাকশনের দিকে তাকাই, দেখেন বলা হয়েছে পেইড 500 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। আমি লাস্ট ম্যাথে বলেছিলাম যে যখন আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য কোনো খরচ করি সেটা কি আমার কস্ট না এক্সপেন্স? এক্সপেন্স। ওকে, এবং এক্সপেন্স হলে আমাদের কি কথা ছিল, ফর্মুলা আমাদের কি বলে, এক্সপেন্স হলে আমাদের ওনার্স ইকুইটি থেকে মাইনাস করতে হয়, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু ওনার্স ইকুইটি থেকে 500 টাকা রেন্ট এক্সপেন্স নামে মাইনাস করেছি। এই যে দেখেন রেন্ট এক্সপেন্স নামে মাইনাস করেছি, আবার যেহেতু এটা আমরা ক্যাশে পে করেছি তাই ক্যাশ থেকেও কিন্তু মাইনাস করলাম। দেখতে পাচ্ছেন, এই যে ক্যাশ থেকেও কিন্তু 500 টাকা মাইনাস করলাম। ওকে, বোঝা গেল? যেহেতু রেন্টটা আমরা আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটুকুর জন্য খরচ করেছি, মানে রেন্ট এক্সপেন্সটা, তাই আমি ওনার্স ইকুইটি থেকে একবার মাইনাস করলাম এবং আমি যেহেতু ক্যাশেই অ্যামাউন্টটা পে করে দিয়েছি তাই ক্যাশ থেকেও মাইনাস করলাম। বোঝা গেল? জি, ঠিক আছে। নেক্সট, পারফর্ম 4,400 অফ সার্ভিসেস অন অ্যাকাউন্ট। 4,400 টাকার সার্ভিস পারফর্ম করেছি অন অ্যাকাউন্টে। খেয়াল করেন আমাদের বিজনেসটা কি, ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি আমরা। তার মানে আমি কিন্তু সার্ভিস প্রোভাইড করেই কিন্তু আমার রেভিনিউ আর্ন হয়। সো আমি যখন সার্ভিসটা পারফর্ম করব, মনে রাখবেন তখনই কিন্তু আমার রেভিনিউটা আর্ন করা হয়ে গেছে। আমি যখনই ওই সার্ভিসটা দিয়ে দিব তখনই আমার রেভিনিউটা আর্ন হয়ে যাবে। তার মানে আমার 4,400 টাকার কিন্তু আমি রেভিনিউ আর্ন করে ফেলেছি বলে ওনার্স ইকুইটির সঙ্গে আমি অ্যাড করে ফেলবো। কিন্তু আমি সার্ভিসটা যদিও পারফর্ম করেছি কিন্তু টাকাটা কিন্তু পাইনি, আমার কাস্টমার কিন্তু আমাকে টাকাটা দেয়নি। তার মানে আমাকে কি করতে হবে, দেনাদারকে বাড়াতে হবে।
ঠিক আছে? যদি আমি ক্যাশে পেয়ে যেতাম তাহলে আমি ক্যাশকে অ্যাড করতাম, কিন্তু আমার যেহেতু ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে আমি টাকাটা পাবো, তাই আমি অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের সাথে অ্যাড করলাম অ্যামাউন্টটা। বোঝা গেল? ওনার সিকিউরিটি তো প্লাস করা হ্যাঁ, হবে। হ্যাঁ, ওনার সিকিউরিটির সাথে অ্যাড করবোই, কারণ রেভিনিউ হলেই তো আমার নিয়ম অনুযায়ী তো ওনার সিকিউরিটির সাথে অ্যাড হওয়ার কথা ছিল না। যেহেতু রেভিনিউ, তাই ওনার সিকিউরিটির সাথে অ্যাড করেছি, এবং যেহেতু টাকাটা ক্যাশে না পেয়ে আমি ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে পাবো, তাই আমি অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের সাথে অ্যাড করলাম। ঠিক আছে? এবার নেক্সট, উইথড্র 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। 200 টাকা পার্সোনাল ইউজের জন্য উইথড্র করা হয়েছে, তার মানে কি এটা ড্রয়িংস। এবং যেহেতু তারা বলছে যে বিজনেস থেকে 200 টাকা ক্যাশ উইথড্র করেছে, তাহলে অবশ্যই বিজনেস থেকে 200 টাকা ক্যাশ কমে যাবে, তাই ক্যাশ থেকে মাইনাস করব। এবং যেহেতু এটা আমাদের ড্রয়িংস, ওনার সিকিউরিটি থেকে আমাদের ড্রয়িংসকে মাইনাস করার কথা ছিল, তাই আমরা ওনার সিকিউরিটি থেকে 200 টাকা ড্রয়িংস নামে মাইনাস করে ফেলবো। বোঝা গেল? জি সবাই বুঝতে পেরেছেন? আমার বিজনেস থেকে 200 টাকা ক্যাশ আমি পার্সোনাল ইউজের জন্য উইথড্র করেছি, তাহলে বিজনেস থেকে 200 টাকা ক্যাশ কমে যাবে, তাই ক্যাশ থেকে মাইনাস করলাম। আর যেহেতু এটা আমার পার্সোনাল ইউজের জন্য করেছিলাম, যেটা আমাদের জন্য এটা একটা ড্রয়িংস, সো আমাদের ফর্মুলা বলা ছিল যে ওনার সিকিউরিটি থেকে যদি ড্রয়িংস নামে কিছু যদি আমরা পাই, তাহলে সেটা মাইনাস করার কথা, তাই আমরা ওনার সিকিউরিটি থেকে মাইনাস করে দিলাম ড্রয়িংসকে। নেক্সট, আমরা পারচেজ করেছি সাপ্লাইজ অন অ্যাকাউন্টে, তার মানে আমি সাপ্লাইজ নামে একটা অ্যাসেট কিনেছি, তাহলে অবশ্যই সাপ্লাইজ নামে আমার অ্যাসেটটা বেড়ে যাবে 150 টাকা, কিন্তু এটা আমি কিনেছি অন অ্যাকাউন্টে, তার মানে আমি কিন্তু ক্যাশ পরিশোধ করিনি, আমার ভবিষ্যতে আমি পাওনাদারকে আমি পরিশোধ করব, একটা লাইবিলিটি অ্যারাইজ করলো। সো যেহেতু এখানে নোট সাইন করার কথা এরকম কিছু বলেনি, মনে রাখবেন যদি আমি আমার কোনো এক্সপেন্স ধারে মানে আমি করি, মানে এক্সপেন্সটা হয় কিন্তু আমি পরিশোধ না করি, বা কোনো একটা অ্যাসেট পারচেজ করি কোন অ্যাকাউন্টে, তখন কিন্তু আমাকে অ্যাকাউন্টস পেয়েবলকে অ্যাড করতে হবে, মানে আমার পাওনাদার হিসেবে অ্যাকাউন্টস পেয়েবলকে আমি নর্মালি চার্জ করব। যদি আমাকে বলা হয় শুধুমাত্র যে নোট সাইন করা হয়েছে, তখন আমি নোট পেয়েবলকে চার্জ করব। বোঝা গেল? তাই আমি কি করলাম দেখেন, যেহেতু সাপ্লাইজ নামে অ্যাসেট পারচেজ করেছি, তাই আমি অ্যাসেটকে বাড়ালাম একবার 150 টাকা, এবং যেহেতু এটা আমি এখন পরিশোধ করিনি, ভবিষ্যতে পরিশোধ করব পাওনাদারকে, সো আমি অ্যাকাউন্টস পেয়েবলকে 150 টাকা অ্যাড করে দেখালাম। নেক্সট, received a cash payment of 1250 for service provided on June 5. আমি দেখেন এই যে ইয়েতে 5 তারিখে 4400 টাকা সার্ভিস প্রোভাইড করেছিলাম অন অ্যাকাউন্টে, সেখান থেকে এখন 1250 টাকা আমরা ক্যাশ রিসিভ করেছি। যাদের কাছে আমি 4400 টাকা পেতাম, সেখান থেকে আমি 1250 টাকা পেয়েছি, 1250 টাকা পেয়েছি। সো যেহেতু ক্যাশ পেয়েছি, ক্যাশ বেড়ে যাবে, তাই ক্যাশকে অ্যাড করলাম 1250 টাকা। এবং এই অ্যামাউন্টটা কিন্তু আগে আমি দেনাদার হিসেবে দেখিয়ে রেখেছিলাম, দেখেন আমি দেনাদারকে অ্যাড করে রেখেছিলাম। সো যেহেতু আমি দেনাদারের কাছ থেকে এই টাকাটা পেয়ে গেলাম, তাহলে আমার দেনাদার কমে যাবে, তাই দেনাদারকে আমি কমিয়ে দিলাম 1250 টাকা। এবার নেক্সট যদি আমি বলি, পারচেজ গ্যাসোলিন ফর 100 অন অ্যাকাউন্ট। ওরা কি করেছে, ওই যে ওদের যে ডেলিভারি ভ্যানটা ছিল, এই ডেলিভারি ভ্যানের জন্য অকটেল, ডিজেল এরকম টাইপের কিছু গ্যাসোলিন পারচেজ করেছে 100 টাকা দিয়ে। মনে রাখবেন, এটা কিন্তু আমার ওই ডেলিভারি ভ্যানটাকে পরিচালনা করতে গিয়ে আমার একটা খরচ, সেটা আমাদের একটা এক্সপেন্স, তাই আমি গ্যাসোলিন এক্সপেন্স নামে ওনার সিকিউরিটি থেকে মাইনাস করব। এবং যেহেতু এটা হয়েছে অন অ্যাকাউন্টে বাকিতে, তাই আমি কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলকেও অ্যাড করবো 100 টাকা, কারণ ভবিষ্যতে আমি এই টাকাটা পরিশোধ করব আমার পাওনাদারকে। বুঝা গেল? হ্যালো, বুঝতে জি ম্যাম। পারছেন? ঠিক আছে। এবার নেক্সট বলা হয়েছে, ওকে ঠিক আছে, নেক্সট 20 তারিখে বলা হয়েছে যে 1500 টাকার সার্ভিস প্রোভাইড করে ক্যাশ পাওয়া গেছে। তাহলে আমি যদি সার্ভিস প্রোভাইড করে ক্যাশ পাই, যদি ক্যাশ পেয়ে থাকি, অবশ্যই আমার ক্যাশ বেড়ে যাবে, তাই ক্যাশকে অ্যাড করলাম। এবং আমি যেহেতু সার্ভিস প্রোভাইড করেছি, তাহলে অবশ্যই সেটা আমার রেভিনিউকেও বাড়িয়ে দিবে, তাই দেখেন আমি সার্ভিস রেভিনিউ নামে আমি অ্যাড করছি ওনার সিকিউরিটির সাথে, এবং যেহেতু ক্যাশ পেয়েছি, তাই ক্যাশকেও বাড়িয়ে দিয়েছি 1500 টাকা। নেক্সট যদি আমি দেখি, বলা হচ্ছে 500 টাকা নোট পেয়েবলের জন্য ক্যাশ পেমেন্ট করা হয়েছে। দেখেন, নোট পেয়েবলটা কিন্তু আমার একটা লাইবিলিটি ছিল, সেই লাইবিলিটিটা আমি কি করেছি, এখন ক্যাশে পেমেন্ট করে দিচ্ছি। তাহলে যখন আমি একটা লাইবিলিটি ক্যাশে পরিশোধ করে দিব, তখন কিন্তু আমার লাইবিলিটিটাও একদিকে কমে যাবে, আমার পাওনাদারও কমে যাবে, পাশাপাশি আমার কিন্তু যেহেতু আমি ক্যাশে পেমেন্ট করেছি, তাহলে ক্যাশটাও কমে যাবে। তাহলে একবার আমি কি করলাম, ক্যাশ থেকে মাইনাস করলাম, আবার নোট পেয়েবল থেকেও মাইনাস করলাম। দেখতে পেলেন, ক্যাশ থেকেও মাইনাস করলাম, নোট পেয়েবল থেকেও মাইনাস করলাম।
এবার নেক্সট হচ্ছে আমার পেইড 250 ফর ইউটিলিটিস, 250 টাকা ইউটিলিটি পে করেছি। তাহলে যেহেতু আমি পে করেছি ক্যাশে, ক্যাশ থেকে মাইনাস হবে একবার, এবং যেহেতু এটা আমার একটা এক্সপেন্স, আমি বলেছিলাম যে সাধারণত অ্যাডভান্স কোনো এক্সপেন্সের কথা না বলা হলে আমরা ধরে নিব অ্যাকাউন্টিং পিরিয়ডটুকুর জন্য খরচ করছি এবং সেটা এক্সপেন্স হিসেবে চার্জ করব। সো ওনার সিকিউরিটি থেকে ইউটিলিটি এক্সপেন্স নামে একবার মাইনাস করছি এবং ক্যাশ থেকেও মাইনাস করছি। নেক্সট হচ্ছে আমার পেইড ফর দ্য গ্যাসোলিন পারচেসড অন অ্যাকাউন্ট অন জুন 17, জুনের 17 তারিখে আমি যে গ্যাসোলিনটা পারচেস করেছিলাম, যে আমার খরচটা হয়েছিল, এখন আমি সেই পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দিব। সো যখন আমি টাকা পরিশোধ করে দিব অবশ্যই আমার ক্যাশ কমে যাবে, তাই ক্যাশ থেকে মাইনাস করে দিলাম, এবং আমি যখন আমার পাওনাদারকে পরিশোধ করে দিব তখন আমার পাওনাদারের পরিমাণও কমে যাবে, তাই আমি অ্যাকাউন্টস পেয়েবল থেকে ক্যাশ মানে 100 টাকা সেখান থেকে আমি মাইনাস করে দিব, কারণ আমার তখন আর ওই 100 টাকা পাওনাদার আর থাকবে না, পরিশোধ করে দিচ্ছি তাকে। ওকে, নেক্সট হচ্ছে আমার লাস্ট ট্রানজেকশন পেইড 1000 টাকা ফর এমপ্লয়ি স্যালারিজ। সো আবার আমি একই কথাই বলবো, যেহেতু এমপ্লয়ি স্যালারি মানে এটা আমাদের জন্য একটা এক্সপেন্স, এই স্যালারিটা আমি অবশ্যই শুধুমাত্র জুন মাসের জন্যই এমপ্লয়িকে স্যালারি দিয়েছি। সো একদিকে আমার ক্যাশ কমে যাবে এবং যেহেতু আমার জুন মাসের খরচ এটা, তাই ওনার সিকিউরিটি থেকে এক্সপেন্স নামে আমি মাইনাস করে ফেললাম। সো এই ছিল আমাদের ট্রানজেকশন অ্যানালিসিস পার্টটা। এবার আপনারা আমাকে বলেন, আমি জাস্ট আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে চাই যে কে কি বোঝেন নাই, এই যে ম্যাথটা আমি বুঝালাম আপনাদেরকে, কে কোথায় কি বুঝেননি আমাকে এবার কোয়েশ্চেন করেন। কার কোথায় প্রবলেম আছে প্লিজ আমাকে কোয়েশ্চেন করেন। সবাই চুপ করে আছে কেন, কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, নাইমের কোনো প্রবলেম নাই। সাজিদ, সমস্যা নাই কোনো। ম্যাম মিশু কোনো আল- আচ্ছা, সাজিদুল বুঝতে পেরেছেন, পারভেজ বুঝতে পেরেছেন, সুকান্ত বুঝতে পেরেছেন, কামরান আপনি বুঝতে পেরেছেন, জি ম্যাম। আলভি, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, আরাফাত, ম্যাম ওই অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবলটা যদি একটু আচ্ছা, আবার বলা আচ্ছা। যেত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ আপনি কোয়েশ্চেন করেছেন বলে। আচ্ছা, এখানে বুঝে নেন অ্যাকাউন্টস পেয়েবল আর নোট পেয়েবল এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে, ধরেন বিষয়টা এরকম যে আমি আমার একটা পরিচিত কোনো একটা দোকানে আমি গিয়েছি, যার কাছ থেকে আমি হয়তো এর আগেও কিছু কেনাকাটা করেছি, হয়তো আমি আমার বিজনেসের জন্য কিছু মেশিনারি বা ইকুইপমেন্ট পারচেস করি কোনো একটা দোকান থেকে। আমি সেই দোকানে গেলাম, গিয়ে আমার মনে হলো যে আমার বিজনেসের জন্য একটা প্রিন্টার মেশিন কেনা দরকার, ঠিক আছে। এখন বাট আমি হঠাৎ করে কোনো একটা কারণে ওখানে চলে গিয়েছি, আমার কাছে ওই মুহূর্তে টাকাটা নেই পেমেন্ট করার মতো। বাট আমি যখন ওখানে গিয়ে আমার প্রিন্টার দেখে ভালো লাগলো, মনে হলো যে আমি হচ্ছে গিয়ে এই প্রিন্টারটা কিনতে পারি, হয়তো সেও আপনাকে যে দোকানে আপনি গিয়েছেন সেও হয়তো আপনাকে বুঝিয়ে বললো যে এই প্রিন্টারটা বেশ ভালো, আপনি চাইলে নিতে পারেন। বলার পর এখন আপনি হয়তো বললেন যে আমার কাছে এই মুহূর্তে তো টাকাটা নেই, আমি এখন কিনতে চাই বাট এই মুহূর্তে আমি টাকাটা দিতে পারছি না। তখন সে হয়তো আপনাকে বললো ঠিক আছে আপনি নিয়ে যান, আপনি আমাকে 10 দিন পরে বা 1 মাস পরে টাকাটা দিয়ে দিন বা 2 দিন পরে টাকাটা দিয়ে দিন। সেটা আপনাদের মধ্যে একটা কথা হলো, কমিটমেন্ট হলো। তো আপনাকে সে হয়তো বললো যে আমাকে আপনি 10 দিন পরে টাকাটা দিয়ে দিলেন এবং দিয়ে দিয়ে আপনি বললেন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, আপনাকে 10 দিন পরে আমি টাকাটা পে করে ফেলবো। ওকে, সো এই যে মুখে মুখে আপনাদের মধ্যে যে কমিটমেন্টটা যখন হচ্ছে আপনার এবং পাওনাদারের মধ্যে, যে আপনি ভবিষ্যতে আপনি বললেন যে তাকে আপনি একটা নির্দিষ্ট সময় টাকাটা পরিশোধ করে দিবেন, সেই এই ধরনের সিচুয়েশনে আমাদের সাধারণত অ্যাকাউন্টস পেয়েবল অ্যারাইজ করে, ঠিক আছে, যেখানে আপনাদের মধ্যে কমিটমেন্টটা হবে মৌখিক, কোনো লিখিত বা কমিটমেন্ট নেই, ঠিক আছে, ওরাল কমিটমেন্ট থাকবে, মৌখিক কমিটমেন্ট থাকবে। বাট নোট পেয়েবল কখন হবে, ধরেন আপনি ওই যে প্রিন্টারটা কিনতে চাইলেন, তখন সে আপনাকে বললো যে ঠিক আছে ভাই আপনি নিতে পারেন, বাট আপনাকে একটা নোটে স্ট্যাম্পে সাইন করে বলতে হবে যে আপনি 20,000 টাকা দিয়ে এই প্রিন্টারটা কিনেছেন বা 10,000 টাকা দিয়ে প্রিন্টারটা নিলেন, এটা আপনি 1 মাস পরে বা 10 দিন পরে আমাকে টাকাটা পরিশোধ করে দিবেন। তার মানে যেখানে একটা রিটেন ডকুমেন্ট থেকে যাচ্ছে, দ্যাট ইজ আপনি যদি কোনো কারণে তাকে টাকাটা সঠিক সময় পরিশোধ না করেন, সে কিন্তু লিগালি আপনার এগেইনস্টে ব্যবস্থা নিতে পারবে। বাট অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো ধরনের রিটেন ডকুমেন্ট থাকছে না, জাস্ট মুখে মুখে একটা কমিটমেন্ট হচ্ছে, আপনি বলছেন যে একটা নির্দিষ্ট সময় টাকাটা পরিশোধ করে দিবেন এবং সেও বিশ্বাস করে নিচ্ছে যে হ্যাঁ সে একটা নির্দিষ্ট সময় আমার টাকাটা পরিশোধ করে দিবে। কথাটা বোঝা গেল? তার মানে এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রে ওরাল কমিটমেন্ট থাকে বা মৌখিক একটা হচ্ছে মানে কমিটমেন্ট থাকবে, আর নোট পেয়েবল এর ক্ষেত্রে রিটেন কমিটমেন্ট থাকবে, লিখিত একটা কমিটমেন্ট থাকবে যেখানে বলা থাকবে যে আমি এত তারিখে এই টাকাটা পরিশোধ করে দিব। কথা বোঝা গেল এবার?
আমি দুইটাই তো লাইবিলিটির ভিতরে থাকবে না? হ্যাঁ অবশ্যই দুটোই লাইবিলিটির মধ্যে থাকবে, দুটোই লাইবিলিটি। বাট জি ম্যাম। আপনাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে কখন আপনি অ্যাকাউন্ট পেয়েবল কে চার্জ করবেন, কখন আপনি নোট পেয়েবল কে চার্জ করবেন। মিশু আপনি কিছু বলতে চেয়েছিলেন, কি বলতে ম্যাম চাচ্ছিলেন? এটা কি রিস্কি হয়ে যায় না ম্যাম? ধরেন পরে যে দোকানদারের মনে থাকলো না, তিনি মরে গেল, তখন তো কোনো আচ্ছা প্রমাণ শোনেন, থাকলো না। আচ্ছা শোনেন শোনেন আমি এটাই বলি। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে এরকম ঘটতেই পারে, বাট আমরা এটা সবাই জানি যে আমরা যখন বিজনেস করতে চাই বা বিজনেস করি তখন আমাদেরকে বিজনেসে কিছু রিস্ক নিয়ে বিজনেস করতে হয়। আপনি এমন কোনো বিজনেস পাবেন না যেখানে রিস্ক ফ্রি আপনি বিজনেস পাবেন। আপনি যদি বিজনেস করতে চান, ধরেন আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন, আপনি কিন্তু রিস্ক নিয়ে প্রোডাক্টটা তৈরি করলেন, এই প্রোডাক্টটা তো কাস্টমাররা হয়তো পছন্দ নাও করতে পারে, হয়তো আপনার কোনো প্রোডাক্টই বিক্রি নাও হতে পারে। আপনি কি সেই রিস্কটা নিয়ে কি প্রোডাক্টটা তৈরি করছেন না? ধরেন আপনি আপনার পার্সপেক্টিভে একটা, যেমন একটা এক্সাম্পল বুঝি, আজকাল অনেক মেয়েরাই হচ্ছে ড্রেসের বিজনেস করে, হয়তো কোনো একটা কারো কাছ থেকে ড্রেস কালেক্ট করে এনে বিভিন্ন অনলাইন বিজনেসের মাধ্যমে হচ্ছে ড্রেস সেল করছে। এখন ধরেন আপনি যে প্রোডাক্টটা, ধরেন আপনি 10টা ড্রেসই কিনে এনে আপনি কাস্টমারের কাছে বিক্রির জন্য নিয়ে এসেছেন, হয়তো আপনি নিজে টাকাটা কিনে মানে দিয়ে নিজের টাকা দিয়ে কিনে এনেছেন। এখন আপনি যদি একটা ড্রেসও কোনো কাস্টমার পছন্দ করলো না, আপনি সেল করতে পারলেন না, আলটিমেটলি কি লসটা কি আপনার হবে না? বোঝা গেল? সো আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে বিজনেস করতে গেলে এরকম আমাদের রিস্ক হচ্ছে গিয়ে নিয়েই বিজনেস করতে হয়। এখন আপনি ধরেন সবাই যে আপনি যে অন অ্যাকাউন্টে আপনি যদি তখন তার কাছে ধারে বিক্রিটা না করেন, তাহলে আপনার এই রিস্কটা আসবে না, আপনি চাইলে সেটা না করতে পারেন। বাট আমরা বিজনেসে ধরেন রিলায়েবল কাস্টমার বলে একটা কথা বলি, যে একজন হচ্ছে লয়াল কাস্টমার, যে কাস্টমার আমার প্রতি খুবই হচ্ছে মানে ইয়ে থাকবে, আমার ভক্ত থাকবে আমার বা আমার প্রোডাক্টের। আচ্ছা মহুয়া বিজনেস করে আমাদের। আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমরা যখন কোনো বিজনেস করি, আমরা তখন চাই যে আমার বিজনেসের জন্য কিছু লয়াল কাস্টমার থাকুক, যারা আমার প্রোডাক্টটা সবসময় পারচেস করবে, আমার সাথে এরকম একটা গুড রিলেশন থাকবে, বা আমার প্রোডাক্টটা ইউজ করে তারা খুবই হ্যাপি থাকবে, এরকম কিছু লয়াল কাস্টমার আমরা চাই। সো ধরেন এরকম একজন লয়াল কাস্টমার যখন আপনার কাছে গিয়ে ধারেও জিনিসটা কিনতে চাইবে, তখন কিন্তু আপনি দিয়ে দিবেন, কারণ আপনি জানেন যে এই কাস্টমার আপনার প্রোডাক্ট সবসময় পারচেস করে। ঠিক আছে? আপনি যখন ওই কাস্টমারকে ওইভাবে বিলিভ করতে পারবেন তখনই তো আপনি দিবেন। বিলিভ না করলে আপনি দিবেন না। আপনার কাছ থেকে তো জোর করে তো কোনো কাস্টমার তো আর কোনো কিছু কিনতে পারবে না। ধরেন আপনি হয়তো ড্রেস সেল করেন, আমি যদি আপনাকে বলি আপনার সাথে আমার কোনো গুড রিলেশন নাই, আমি যদি বলি যে আমাকে একটা ড্রেস আপনি বাকিতে দেন, আপনি দিবেন? তো অবশ্যই না। তাকে আপনি দিবেন, অবশ্যই আপনার যার সাথে খুব ভালো রিলেশন আছে, আপনি মনে করেন যে আপনাকে টাকাটা সঠিক সময় পরিশোধ করে দিবে। ঠিক আছে? তার মানে মিশু আপনি যে ভয়টা পাচ্ছেন, হ্যাঁ আমাদের বিজনেসে এরকম কিছু রিস্ক থেকেই যায়, রিস্ক থাকে, এটা সত্যি কথা, এটা আমরা অ্যাভয়েড করতে পারি না। আমাদের বিজনেস মানেই হচ্ছে সেখানে কিছু রিস্ক থাকবে। বাট আপনি চাইলে ওই রিস্কটা নাও নিতে পারেন, আপনি বিক্রি করলেন না তার কাছে, আপনার সাথে যদি ওরকম কোনো মানে তাকে যদি আপনি বিশ্বস্ত না মনে করেন, আপনি চাইলে বিক্রি না করলেই আপনার এই রিস্কটা আসবে না। বোঝা গেল? আপনি কোনো একটা বিজনেস করলেন কিন্তু সেখানে আপনি ধারে কোনো কিছু বিক্রি করবেন না, তাহলে আপনার রিস্ক আসবে না। আপনি যে টাকায় বিক্রি করতে পারেন, কম বেশি যে টাকায় বিক্রি করতে পারেন, আপনি ক্যাশে বিক্রি করবেন। সো আপনার কোনো লস থাকছে না, রিস্ক থাকছে না। বোঝা গেল? জি ম্যাম, বুঝতে ঠিক আছে? পারছি। জি ম্যাম। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, এই প্রবলেমটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দ্যাট ইজ আমরা ট্রানজ্যাকশন অ্যানালিসিস পার্টটা নিয়ে যে কথা বলছিলাম, সেখানে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কি এবার আমাকে বলেন যে আমাদের এই ম্যাথের বাকি পার্টটুকু কি তাহলে আমরা এখন নিয়ে কথা বলবো? হ্যালো, জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আমি নেক্সট পার্টটুকু দেখিয়ে আসি। আচ্ছা, নেক্সট পার্টটা আমরা সলিউশনটা মনে হয় আমার স্টুডেন্ট আমি ইয়ে করি নাই, সরি আমার এটা পার্টটুকু পড়া হয়নি, আমি শুধু ট্রানজ্যাকশন অ্যানালিসিস পার্টটা করেছিলাম, অন্য ম্যাথগুলো আবার করেছি, এটা আমার খেয়াল করিনি। আমার ইনকাম স্টেটমেন্টটা আমি ভেবেছি কি যে একটু সহজ থাকে, তো এই জন্য আমি আর করে দেখাইনি। তো আমি এক্ষুনি করে দেখাচ্ছি, সমস্যা নেই, আমার করতে খুবই অল্প সময় লাগবে। আমি এটার থেকে একটু কপি করে নিয়ে আসবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি জাস্ট খুব ঝটপট করে এটা কপি করে নিয়ে এসে আমি দেখিয়ে দিব, যেখানে আমরা ম্যাক্সিমাম প্রায় মিল পাবো, যেখানে একটু চেঞ্জ হবে সেটুকু। হ্যাঁ বলেন। এরকম কোশ্চেনে মার্ক কত থাকে? এটা আসলে কি ডিপেন্ড করে, ধরেন কোনো একটা ম্যাথে কিন্তু আমরা হয়তো এরকম করবো না যে একটা ম্যাথে আমার সবগুলো রিকোয়ারমেন্ট থাকবে,
কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সব রিকোয়ারমেন্ট থাকবে, এরকম ভাবে বিষয়টা বোঝা গেল। যদি মনে করেন সবটুকু থাকতো তাহলে তো আমাদের মার্কসটা ভালোই হতো। ধর আমরা যদি কুইজে এরকম একটা ম্যাথ দিতাম, অনেক সময় যখন আমাদের ফিজিক্যাল ক্লাসে আমরা ক্লাস নিতাম তখন হচ্ছে এরকম একটা ম্যাথ দিলে, যদি পুরো এরকম একটা ম্যাথ দিতাম তাহলে 15 মার্কস দিতাম। আবার এমন হতে পারে যে ম্যাথটার মধ্যে আমি হয়তো ট্রানজাকশন অ্যানালিসিস পার্টটা দিলাম, ওটাতে 10 মার্কস দিলাম, আর ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট থেকে পুরো একটা দুটো পার্ট দিয়ে দিতাম, সবগুলো হয়তো দিতাম না। ঠিক আছে, বিষয়টা এরকম। সবগুলো কিন্তু আমরা একসঙ্গে পরীক্ষায় দিই না। আচ্ছা, এখন কি আমি তাহলে একটু আপনাদেরকে দেখাই ইনকাম স্টেটমেন্টটা? যে আচ্ছা, এখানে আমরা দেখছিলাম ইনকাম স্টেটমেন্টে আমাদের রেভিনিউ আইটেম ছিল হচ্ছে দুটা, একটা হচ্ছে 4,400 টাকা সার্ভিস রেভিনিউ আর 1,500 টাকা। তো আমি 4,400 এবং 500 আমি একটু দেখাচ্ছি আরেকবার। আমার হচ্ছে এখানে রেভিনিউটা ছিল হচ্ছে সার্ভিস রেভিনিউ, খেয়াল করিনি যে আমার ইনকাম স্টেটমেন্টটা বাদ পড়ে গেছে। ওকে, সো আরেকবার আমি সার্ভিস রেভিনিউ লিখে অ্যামাউন্টটাকে দেখাবো। 750 টাকা যেটা আমি পেয়েছিলাম, লিখেই ফেলি কারণ এটা আসছে না। সার্ভিস রেভিনিউ আরেকটা আমরা পেয়েছিলাম 750 টাকা, 750 or সরি 1500। সো এই দুটো টোটাল করে আলটিমেটলি আমার অ্যামাউন্টটা দাঁড়াবে কত, একটু যদি দেখি 5,900 টাকা। 5,900 টাকা। ঠিক আছে, আমরা টোটাল রেভিনিউ তাহলে পেয়ে যাবো 5,900 টাকা। আমরা বসিয়ে ফেলি 5,900 টাকা, 5,900 টাকা। এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আমি একটু সংক্ষেপে লিখে দিলাম টোটাল রেভিনিউ। এবার দেখেন আমার এক্সপেন্সের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম একবার যদি একটু চেক করি। আমরা পেয়েছিলাম স্যালারি এক্সপেন্স। আচ্ছা, কি কি আছে আমাদের একবার যদি চেক করি আমরা এখান থেকে এক্সপেন্স আমরা কি কি পেয়েছি। সাপ্লাইজ না, গ্যাসোলিন এক্সপেন্স ছিল, আমাদের রেন্ট এক্সপেন্স ছিল, যেগুলো যেগুলো নাই আমরা বাদ দিয়ে ফেলবো সেটা। অ্যাডভার্টাইজিং আমাদের নেই, রেন্ট আছে, তারপর আমাদের ইউটিলিটি ইয়ে ছিল, গ্যাসোলিন ছিল, আমি বসিয়ে ফেলি। গ্যাসোলিন ছিল হচ্ছে 150 টাকা। অ্যামাউন্টগুলো আমি ঠিক করছি, এক মিনিট, একটু অ্যামাউন্টটা বসিয়ে নেই। রেন্ট ছিল আমাদের কত, 500 টাকা। 500 টাকা রেন্ট, গ্যাসোলিন 150 টাকা। এরপর আমাদের নেক্সট কি এক্সপেন্স ছিল আমরা একবার যদি একটু চেক করি। আমরা হচ্ছে ইউটিলিটির জন্য পে করেছিলাম এবং স্যালারি, ইউটিলিটি স্যালারি, এই দুটো অ্যামাউন্ট আমরা পেয়েছি। ইউটিলিটি এবং ইউটিলিটি ছিল আমাদের কত টাকা, 250 টাকা। আমরা বসিয়ে ফেলি 250 এবং স্যালারি হচ্ছে আমাদের 1000 টাকা। 1000। সো এবার আমরা একটু দেখে ফেলি যে আমাদের টোটাল এক্সপেন্স তাহলে কত দাঁড়াচ্ছে, 1,1500, 1,750, 1,1900, তার মানে 1,900 টাকা আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল এক্সপেন্স। আরেকবার একটু চেক করে দেখে ফেলি তাহলে আমরা নেট ইনকাম কত পাবো সেটাও একটু ক্যালকুলেট করে ফেলবো এখন। আচ্ছা, আরেকবার চেক করে আসি। আমাদের ফার্স্ট ছিল রেন্ট এক্সপেন্স 500 টাকা, এরপর আমরা হচ্ছে পেয়েছিলাম গ্যাসোলিন এক্সপেন্স, এরপর পেয়েছিলাম ইউটিলিটি এবং লাস্ট পেয়েছি এমপ্লয়ি স্যালারি। ওকে, সো আমার 5,900 থেকে আমার কিন্তু টোটাল এক্সপেন্স এসছে হচ্ছে 1,900 টাকা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি 4,000 টাকা আমার নেট ইনকাম দাঁড়াচ্ছে। দেখতে পেলাম? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। দেখতে পাচ্ছি আমরা যে আমাদের নেট ইনকাম পেলাম 4,000। এবার আমরা আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যখন করব, আমি খুব ঝটপট করে ফেলি। এখানে বিগিনিং ক্যাপিটাল ছিল আমার 10,000 টাকা, যেটা বিজনেসের শুরুতেই তারা ইনভেস্ট করেছিল, আর তাদের প্রফিট ছিল 4,000 টাকা।
এই 4000 টাকা আমরা অ্যাড করে ফেললাম এবং তাদের ড্রয়িংস ছিল কত টাকা? 200 টাকা। ড্রয়িংস ছিল 200 টাকা, 200 টাকা ড্রয়িংস। এবার এই ওনার সিকিউরিটি হচ্ছে 10,000, যেখান থেকে যার সাথে 14,000 থেকে 200 টাকা, তার মানে 13,800 টাকা। 13,800 টাকা হচ্ছে আমার এন্ডিং ওনার সিকিউরিটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের অঙ্কে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্টে এখানে যদি আপনাদের একটু লিখে দেখাই, আর একটুখানি আমি লিখে ফেলি এই কথাটা, যেহেতু আমি মুখে বলেছিলাম। বিলিং ওনার সিকিউরিটি স্টেটমেন্টে সাধারণত আমরা কি করব? সরি, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে সাধারণত আমরা যেটা করে থাকি, প্রথমে আমরা দেখাই, আমি জাস্ট আপনাদেরকে ফর্মুলাটাতে কি আসে সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমরা বসাই ক্যাপিটাল। প্রথমে আমরা দেখাবো, আচ্ছা এখানে আমি একটু প্রথমে এখানে সাইড করে লিখি। প্রথমে আমরা দেখাবো, পাশাপাশি লিখতে গেলে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা ছবি নিচে লিখে দিই। আমি এই অঙ্কটা নিচে একটু লিখে দিই, এখানে লিখে দিই। এখানে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যেটা করি, প্রথমে আমরা বসাই বিগিনিং ক্যাপিটাল। এটাও আপনাকে ফর্মুলার মতো মনে রাখতে হবে। বিগিনিং ক্যাপিটালকে আমরা বসাই। এরপর আমাদের যদি কোনো নেট প্রফিট এডিশনাল যদি কোনো ক্যাপিটাল থাকে, এডিশনাল ক্যাপিটাল থাকলে সেটাকে আমরা অ্যাড করি। এডিশনাল ক্যাপিটাল থাকলে অ্যাড করি। যদি নেট প্রফিট থাকে তাহলে সেটাকে অ্যাড করি। নেট প্রফিট থাকলে অ্যাড করি। তারপর যদি আমাদের নেট প্রফিট থাকলে এই দুটো কিন্তু অ্যাড, পাশে আমি অ্যাড সাইনটা দিয়ে দিই। অ্যাড নেট প্রফিট হচ্ছে আমাদের অ্যাড। এরপর নেট প্রফিটের পরে আমাদের যদি কোনো নেট লস হয় তাহলে সেটা মাইনাস করব। নেট লস যদি থাকে, ধরেন আমার অঙ্কে যদি প্রফিট হয় তাহলে তো আর নেট লস থাকবে না, কিন্তু যদি থাকে তাহলে আমরা এটাকে দেখাবো। মাইনাস করব যদি আমাদের ড্রয়িংস থাকে। এরপর ড্রয়িংস যদি থাকে এটা হচ্ছে আমরা মাইনাস করব। দ্যাট ইজ দিস আর দ্য ফর্মুলা উইচ উই হ্যাভ টু অ্যাপ্লাই। যে আমার ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা সাধারণত কি করব, কোন কোন আইটেমকে অ্যাড বা ডিডাক্ট করতে পারি। এখন দেখেন, আপনি তাকিয়ে দেখেন, আমার এই অঙ্কে বিগিনিং ওনার সিকিউরিটি ছিল, আমি বসিয়েছি। নেট প্রফিট ছিল, বসিয়েছি। এবং ড্রয়িংস ছিল, বসিয়েছি। বাট নেট লস বা এডিশনাল ক্যাপিটাল কোনোটাই ছিল না বলে আমি কিন্তু দেখাতে পারিনি। সো আলটিমেটলি আমার সবকিছু বসানোর পরে, মানে বিগিনিং ক্যাপিটাল এর সাথে নেট প্রফিট অ্যাড করে এবং ড্রয়িংস মাইনাস করে আলটিমেটলি আমরা এন্ডিং ওনার সিকিউরিটি পেয়েছি 13,800 টাকা। সো এটাই কিন্তু আমার জুন মাসের শেষে গিয়ে ক্যাপিটাল। এবার যদি আমরা ব্যালেন্স শিটে চলে যাই, লাস্ট স্টেটমেন্ট যেটা ব্যালেন্স শিট, সেটাতে যদি চলে যাই, প্রথমেই আমরা বলেছিলাম আমরা প্রথমে কি দেখাই, ব্যালেন্স শিটে অ্যাসেট দেখাই। এই অ্যাসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করেন, আমরা কিন্তু যদি টেবুলার ফর্মটাতে চলে যাই, দেখেন এখানে আমরা এই যে টেবুলার ফর্মটাতে যদি চলে যাই, এখানে আমার ক্যাশে আমরা যদি টোটাল করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা। মানে টেবুলার কলাম থেকে 4টা কলামকে টোটাল করলে, আমরা 4টা কলামকে টোটালটা করা হয়নি, আমার একটা কলাম করা। এখানে আমি একটু একটা কলামকে অ্যাড করে নেই। জাস্ট মিনিট সময় দেন। ইনসার্ট আসছে না কেন? কি সমস্যা আমার? একটা কলাম আমি অ্যাড করতে চাচ্ছি, কিন্তু কলামটা আসছে, ইনসার্ট এটা আসছে না কেন বুঝতে পারছি না। প্যারাগ্রাফ, হাইপারলিংক, কমেন্ট, সার্ভিস। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে একটু আপাতত নিচে অ্যামাউন্টটা লিখি। কন্ট্রোল ট্যাবে ক্লিক করেন। কন্ট্রোল সিলেক্ট করে, আচ্ছা ঠিক আছে। নরমালি তো আমার তো ইনসার্ট কলামটা চলে আসে, তখনই তো আমার হচ্ছে হয়, কিন্তু এখন কোনো কিছুই আসছে না। কেন এই সমস্যা করছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, কন্ট্রোল জেড,
দেখি আমার একটা কলম হয়েছে কিনা। হয়নি তো, কন্ট্রোল জেড তো করলাম। আচ্ছা, আপাতত আমরা একটু এখানে লিখে আমি পরে এটা ঠিক করে দিব। এখানে আমার যেটা করতে হবে, আমি টোটাল এই কলামটাকে মানে ক্যাশকে আমি কলামটাকে যদি আমি টোটাল করি, দেখেন তো একটু কত আসে, আমরা একটু টোটাল করে দেখি। ক্যালকুলেটর দিয়ে আমি একটু করে ফেলি। 10,000 প্লাস, সরি, 10,000 মাইনাস হচ্ছে 2,000, আমি ক্যালকুলেশনটা চেক করছি। মাইনাস হচ্ছে 500, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে 200, এরপর অ্যাড করবো 1250, এরপর অ্যাড করবো 1500, এরপর মাইনাস করবো 500, মাইনাস 250, মাইনাস 100, মাইনাস 1000 করার পরে আমি আলটিমেটলি পেয়েছি ক্যাশের দিকে 8,200 টাকা। একটু সবাইকে একটু চেক করে দেখবেন আরেকবার। অবশ্য আমার তো ওপরেই করে রাখতে হবে। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি আরেকবার। 10,000 মাইনাস 2,000 মাইনাস 500 মাইনাস 200 প্লাস 1,250 প্লাস 1,500 মাইনাস 500 মাইনাস 250 মাইনাস 100 মাইনাস 1,000। ওকে, সো আমার 8,200 এসছে। ওকে, ফাইন, আমরা পেয়ে গেলাম। এবার আপনার আমার এখানে আমি বসাবো অ্যাসেটের দিকে 8,200। এবার অ্যাকাউন্টস রিসিভেবল, দেখেন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আমার ছিল 4,400। এখান থেকে 1,250 টাকা মাইনাস করলে আলটিমেটলি আসে 3,150। আমরা এটা বসিয়ে ফেলবো। 3,150 এটা আমরা পেলাম অ্যাকাউন্টস রিসিভেবল। এরপর দেখি আমাদের আর কি অ্যাসেট ছিল। সাপ্লাইজ ছিল 150 এবং ডেলিভারি ব্যান ছিল 12,000। 150 সাপ্লাইজ হচ্ছে 150 আর ডেলিভারি ভ্যান 12,000। এরপর ইকুইপমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমার টোটাল অ্যাসেট কত আসে, টোটালটা করে চেক করে দেখি। 8,200 প্লাস 3,150 প্লাস 150 প্লাস 12,000, দেখেন 23,500 টাকা আমরা টোটাল অ্যাসেট পেয়েছি। এবার আমরা লাইবিলিটির দিকে দেখে আসবো যে আমাদের কি কি লাইবিলিটি ছিল। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল 150, কারণ এই 100 টাকা একবার আমরা প্লাস করেছি, একবার মাইনাস করেছি, সো আলটিমেটলি আমার ব্যালেন্স থাকবে 150 টাকা। আর এখানে আমার 9,500 টাকা, 9,500 টাকা, 10,000 ছিল নোট পেয়েবল, আর এখান থেকে মাইনাস করেছি 9,500 প্লাস 150, এটা হচ্ছে লাইবিলিটি। 9,500 হচ্ছে নোট পেয়েবল হচ্ছে 9,500 টাকা, 9,500 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 150 টাকা। আর আমার ওনার সিকিউরিটি কত আমরা পেয়েছিলাম, দেখেন এখানে 13,800 টাকা, 13,800 টাকা। খেয়াল করেন, এবার আমরা এই সবগুলোকে যদি টোটাল করি, 9,500 প্লাস 150 প্লাস 13,800, এখানে আমাদের টোটাল 9,500, সরি আমি একটু চেক করবো, 10,000 মাইনাস 500, 9,500, আর এখানে 150, এখানে আর হচ্ছে 150 টাকা আমার কি ছিল, সাপ্লাইজ পারচেস করেছিলাম, যেটা আমরা আবার কি পরিশোধ করেছি সাপ্লাইজটা না। আচ্ছা, তাহলে এখানে আমার আলটিমেটলি 10,000 থেকে 500, 9,500 আর 150,
150 প্লাস মাইনাস করলে আমার, আচ্ছা আমরা একটু চেক করে দেখি, কোথাও হয়তো আমাদের একটু লিখতে গিয়ে আমরা কোনো একটা অ্যামাউন্ট ভুল লিখতে পারি। ক্যালকুলেশনটা আবার একটু চেক করি, কারণ আমার 50 টাকার একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। তাড়াহুড়া করে করতে গিয়ে আমার কোথাও একটা ডিফারেন্ট অ্যামাউন্ট হয়তো গ্যাপ থাকছে। আচ্ছা, সাপ্লাইজ 150 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আমি দেখিয়েছি 23,500 টাকাই হবে। তাহলে 13,500 টাকা নেট ইনকাম। আচ্ছা, ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিটা ম্যাম চেক করলে ওনার সিকিউরিটিটা, আচ্ছা আমি একটু চেক করে আসি, কোথাও একটা অ্যামাউন্ট আমরা হয়তো একটু ভুল লিখে ফেলছি। ওকে, আরেকবার চেক করি আমি। আচ্ছা, ওনার সিকিউরিটিতে আমি কি করেছিলাম, বিগিনিং ওনার সিকিউরিটি আমার ছিল 10,000, নেট ইনকাম পেয়েছিলাম 4,000 এবং ড্রয়িংস আমরা পেয়েছিলাম 200 টাকা। আচ্ছা, নেট ইনকামটা আরেকবার একটু চেক করি তো আমি ঠিক মতো অ্যামাউন্টটা সব ক্যালকুলেশনটা ঠিক ছিল কিনা। জাস্ট এ মিনিট, আমরা একটু চেক করে দেখে আসি। ওনার সিকিউরিটি আমরা পেয়েছি, আচ্ছা একবার একটু চেক করে দেখে ফেলি। 4,400 টাকাই ছিল আমাদের রেভিনিউটা এবং 1,500 টাকা ছিল আরেকটা সার্ভিস রেভিনিউ। এই দুটাই আমাদের রেভিনিউ ছিল। ওকে, আর এক্সপেন্সের অ্যামাউন্ট গুলো আরেকবার একটু চেক করি। আচ্ছা সরি, আমি গ্যাসোলিন এক্সপেন্সকে ভুল করে 150 টাকা লিখে ফেলেছি, এবার বুঝতে পারলাম। গ্যাসোলিনটা দেখেন, এই যে আমার গ্যাসোলিন ছিল আসলে 100 টাকা, 100 টাকা, সেটাকে আমরা 150 টাকা লিখে ফেলেছিলাম। ওকে, তার মানে এখানে আমার 50 টাকা হচ্ছে আমার এখানে প্রফিটের অ্যামাউন্টটা কম হবে। সরি, 50 টাকা আমার হচ্ছে কি, এবার আমি দেখে ফেলি আমার, তাহলে এক্সপেন্স তো হচ্ছে 150 টাকা কমে যাবে, তার মানে 1,850 টাকা হয়ে যাবে এখানে। 1,850 টাকা হবে, তার মানে 1,000, 1,500, 1,600, 1,800, 1,850 টাকা। তাহলে আমার আলটিমেটলি 5,900 টাকা থেকে মাইনাস করবো আমরা কত, 1,850 টাকা। তো 4,050 টাকা এখানে আসলে আমার প্রফিট হবে। আমরা মানে আমার আবার সেই 4,050 টাকা আমার ইয়ে হবে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টে গিয়েও আমার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো আলটিমেটলি আমার এখানে 10,000, 14,050, এখানেও আমার 50 টাকা আরো বেড়ে যাবে, তার মানে 13,850 টাকা হয়ে যাবে। এবং এখানে যদি আমি 13,850 টাকা বসিয়ে দিই, আলটিমেটলি আমার এবার টোটাল অ্যামাউন্টটা ঠিক হয়ে যাবে। এবার ক্যালকুলেট করি আমরা, 9,500 প্লাস 150 প্লাস 13,850 টাকা। এবার আমাদের মিলে গেছে 23,500 টাকা। তো আমরা একটু যেহেতু চটপট করছিলাম, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে বলে, তো এবার বুঝতে পারলাম আমরা কিভাবে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করলাম। হ্যালো, জি ম্যাম। ঠিক আছে, বোঝা গেছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কোয়েশ্চেন করেন। বাসায় করলে তারপর ম্যাম বুঝতে পারবো, মানে কোশ্চেন এখন যদি ঠিক আছে, সেটা তো বোঝা, সেটা তো বলতে পারবেনই, ধরেন আপনি প্র্যাকটিস যখন করবেন তখন তো আরো প্রবলেম বের হবে। বাট এই মুহূর্তে কি, ধরেন আমরা যদি বলি ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, তিনটা স্টেটমেন্ট নিয়ে আমরা এখন কথা বললাম নতুন করে আজকে, ঠিক আছে? সেখানে কি আপনাদের কোনো প্রবলেম মনে হচ্ছে? যেমন ইনকাম স্টেটমেন্টে কি বলেছে, আবার যদি একটু সামারি করি, ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি অর্গানাইজেশনের অপারেটিং রেজাল্টকে রিপ্রেজেন্ট করে, যেখানে অপারেটিং রেজাল্ট আমরা কিভাবে পাই, রেভিনিউ থেকে এক্সপেন্স গুলোকে বাদ দিয়ে আমরা প্রফিট বা লস পেয়ে যাই। রেভিনিউ যদি এক্সপেন্স থেকে বেশি হয় তাহলে প্রফিট হবে, রেভিনিউ যদি এক্সপেন্স থেকে কম হয় তাহলে লস হবে। ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা বেসিক্যালি কি দেখতে চাই, যে আমার একটা পার্টিকুলার পিরিয়ড শেষে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে ওনারের ক্যাপিটালের অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে, যেখানে আমরা দেখেছিলাম 13,850 টাকা হচ্ছে মাসের শেষে গিয়ে তার ক্যাপিটালটা দাঁড়িয়েছে। এবং ব্যালেন্স শিট করে আমরা বুঝতে চাই যে আমার টোটাল অ্যাসেট কত ছিল এবং এই অ্যাসেটের মধ্যে থেকে আমার আসলে লাইবিলিটি এবং ক্যাপিটাল পোর্শন কত। আমি টোটাল অ্যাসেটের মধ্যে আমার পাওনাদার কত টাকা পাবে এবং ক্যাপিটাল হিসেবে ওনাররা কত টাকা পাবে, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের তিনটা স্টেটমেন্টের মধ্যে যা যা আমরা আজকে শিখেছিলাম। এখন তারপরেও যদি আপনাদের কোনো কিছু প্রবলেম অ্যারাইজ করে, কোয়েশ্চেন অ্যারাইজ করে, আমাকে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমি শেষ করব। আরো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছি?
আজকে যে 3টা স্টেটমেন্ট করলাম, জি ম্যাম। শিওর? মিশু বুঝতে পেরেছি? বুঝতে পারছি, করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, করলে আরো ক্লিয়ার হবে, বাট বেসিক জিনিসটা আমি কিন্তু বারবার করে বলেছি, আপনি রেকর্ডিংটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন স্টেটমেন্ট করে আমরা কি পেতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা মানে রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন। আমাদের এরকম একটা কোশ্চেন দিয়ে দেওয়া যায় না, মানে বাসায় প্র্যাকটিস করলাম যেটা হ্যাঁ, সলভ প্র্যাকটিস করি করতেই নাই। পারেন। হ্যাঁ, আপনি তো এই বইয়ে আমাদের অসংখ্য প্রবলেম আছে, আপনি চাইলেই যে কোনো একটা প্রবলেম সলভ করতে পারেন। আমাদের যে বইটা টেক্সট বুকটা আপনাদের দেয়া আছে আইসোর, সেই বইয়ে এরকম অসংখ্য প্রবলেম আছে, আপনি চাইলেই যে কোনো একটা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই। অসংখ্য প্রবলেম আছে, ঠিক আছে? আপনারা যে কোনো একটা প্রবলেম প্র্যাকটিস করে নিয়ে আসেন, সবাই মিলে ঠিক করে একটা প্রবলেম প্র্যাকটিস করে নিয়ে আসেন। তো তাহলে কি আমি বলতে পারি যে আপনাদের মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন? আমার হচ্ছে গিয়ে আর কোনো কোয়েশ্চেন করতে হচ্ছে না। আপনারা কি ভালো মতো বুঝতে পেরেছেন কিনা বলুন? না বুঝলে আমি কিন্তু এখনো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি ওয়েট করব। না ম্যাম, বুঝতে পারছি। নিশু বুঝতে পেরেছি? নিশু বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ওকে। মিশু, আপনার মনে হয় একটু দুর্বলতা আছে, আপনি একটু ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করবেন, কারণ অনেকের তুলনায় আমার মনে হচ্ছে আপনার একটু প্রবলেম থাকছে। তো সমস্যা নেই, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন দেখবেন যে আপনিও একসময় সবার মতোই ভালো বুঝতে পারবেন, যারা একটু ভালো বুঝতে পারছে এখন, যেমন আমাদের নাইম বা এরকম কেউ কেউ কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারছে। তারপর আমাদের আরেকজন ছিল, তো কি যেন ছেলেটা চলে গেল মনে, এখন দেখতে পাচ্ছি না ওকে। তো ও সুকান্ত। হ্যাঁ, সুকান্ত। সুকান্ত কিন্তু খুব ভালো বুঝতে পারছে, মানে একটা জিনিস একবার বলার সাথে সাথেই বলে ফেলছে যে ম্যাডাম আমি বুঝতে পেরেছি। সো আপনারাও যদি যারা একটু কম বুঝতে পারছেন, একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারাও ভালো বুঝতে পারবেন। ম্যাম আমি কম বুঝতেছি ম্যাম। কম বুঝতেছেন রাকিব? জি ম্যাম। তাহলে একটু আমাকে বলেন কোন জায়গাটা কম বুঝেছেন, আমি তাহলে আবার একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। ম্যাম ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো, তারপর আপনাকে বলবো না আচ্ছা নেক্সট আচ্ছা, ঠিক ক্লাসে। ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে তাহলে আমাকে কোয়েশ্চেন করবেন প্লিজ, যে কোথায় একটু কম জি, ম্যাম। বুঝেছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন কি আমাদের পড়াটা যদি শেষ মনে হয় তাহলে আমি রেকর্ডিংটা আপাতত অফ করব। আচ্ছা, এখন আমি যেটা